ভালোবাসা কোনো অন্যায় নয় বা পাপ নয়। ভালোবাসাটা যার যার দৃষ্টিকোণ থেকে এক প্রকার ব্যক্তিগত অধিকার। আপনি কাউকে ভালোবাসলেন, সে আপনাকে ভালোবাসলো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জোর করে যেমন কারো ভালোবাসা পাওয়া যায় না, তেমনভাবেই জোর করে আরেকজনের থেকে ভালোবাসার অধিকারটাও ফিরিয়ে নেওয়া যায় না। আপনি একজনকে ভালোবাসলেন না, সে আপনাকে ভালোবাসলো, যাকে বলে একতরফাভাবে ভালোবাসা। তার একতরফা ভালোবাসার অধিকার আপনি ছিনিয়ে নিতে পারবেন না। তবে একতরফা ভালোবাসার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আর অনুভূতি থাকে, যেখানে আপনি লাভ ক্ষতির হিসেবটা করবেন না। আপনি জানেন মানুষটা আপনাকে চায় না, আর আপনি দিন শেষে শুধু শূন্যতায় ডুবে থাকবেন। সে আপনাকে ভালোবাসবে না, আপনি শুধু তাকে না পাওয়ার এক বুক আকাঙ্ক্ষা নিয়েই পড়ে থাকবেন। আপনি জানেন সে আপনাকে ভালোবাসবে না, তবে আপনি একা একাই ভালোবাসবেন। তার বিয়ে হয়ে গেলেও বাসবেন, আবার সে দূরে চলে গেলেও বাসবেন। শত হাজার কিলোমিটার দূরে গেলেও অনুভূতিটা আপনার মনে থেকেই যাবে। এ এক অদ্ভুত অনুভূতি। কাউকে জোর করে যেমন দূর করা যায় না, তেমনি কাউকে জোর করে কারো থেকে ছিনিয়ে নেওয়াও যায় না। ভালোবাসা যে কোনো অন্যায় নয় সেটা আমিও জানতাম, কিন্তু অন্যায় তখনই যখন আপনি নিজের থেকে বড় কাউকে ভালোবাসবেন, যে আপনার থেকে সিনিয়র, রাগী আর অহংকারী। এমন কাউকে ভালোবাসলেন যে আপনাকে চায় না। সবচেয়ে বড় কথা, যখন জানতে পারবেন যে মেয়েকে পছন্দ করেন আর যাকে ভালোবাসেন সে আপনারই কাজিন, সিস্টার, চাচাতো বোন, তখন আপনার কাছে সেটা আকাশ পরিমাণ অন্যায় আর অপরাধ সমান হবে। প্রথমে আপনি দমে গেলেও পরবর্তীতে ভেবে শত বাধা বিপত্তি আর মনের অনুভূতি আর হাজারটা আকাঙ্ক্ষা নিয়ে তার কাছে বারবার ফিরে যাবেন। সে অবহেলা করে ফিরিয়ে দিলেও আপনি তাকেই ভালোবাসেন, আর তারপরও আপনাকে সে অবহেলা করেই চলেছে। এসবই ভালোবাসার অংশ। সব কিছুই বুঝলেন, আর আমিও সব কিছুই বোঝালাম। যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেটা আমার সাথে ঘটেছে। গত 1 বছর যাবৎ এরকম কিছু হচ্ছে আমার সাথে। প্রথমে যখন মেয়েটার সাথে আমার দেখা হলো তখন ভেবেছিলাম সে অন্য কেউ হবে। তারপর যখন একসাথে হলাম, এক পরিবার থাকতে আরম্ভ করলাম, তখনই বুঝতে পারলাম মেয়েটা আমারই চাচাতো বোন, বড় চাচুর মেয়ে। প্রথমে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কিন্তু এখন সেটা আলাদা হয়ে গেছে। আর আলাদা হওয়ার পর থেকে আমরা কেউ কাউকে চিনতামই না। দুজন দুই এলাকায় থাকতাম, অর্থাৎ দুই পরিবার। আর চাচুর মেয়ে ছোটবেলাতেই বাইরে চলে গিয়েছিল। তারপর থেকে তার সাথে আর দেখা যোগাযোগ কিছুই ছিল না। তারপর আবার কী কারণে সে দেশে এসে ফিরে এসেছিল সেটা আমি জানতাম না। ঈশান যখন জানতে পারে যে ঈশিতা ওরই চাচাতো বোন, তখন ছেলেটা অনেকখানি দমে গিয়েছিল। ভালোবাসার কথা বলতে গিয়ে মেয়েটার কাছে হাজারবার অপমানিত আর অবহেলিত হতে হয়েছে ছেলেটাকে। ঈশিতা ভেবেছে ওদের থেকে ঈশানের অবস্থা নিম্ন পর্যায়ের আর মধ্যবিত্ত শ্রেণীর, কিন্তু ভালোবাসাটা যে এই শ্রেণী টাকা পয়সা ভেদাভেদ দিয়ে হয় না, সেটা ঈশান প্রমাণ করে দিতে চেয়েছিল। তাই বারবার ভালোবাসার দাবি নিয়ে ঈশিতার সামনে এসেছিল। গত 5 বছর আগে ঈশানের চাচুর সাথে ওর আব্বু ঝামেলা হয় জমি জমার বিষয় নিয়ে। দাদু বেশ খানিকটা অসুস্থ ছিল, বলতে পারেন কোমায় ছিলেন ভদ্রলোক। একটা অ্যাক্সিডেন্ট করে ওদের দাদু কোমায় চলে যায়। তারপর থেকেই পরিবার এলোমেলো অগোছালো হয়ে গেল। আর এত সব কাণ্ড এরই মাঝে ঘটল। চাচু নিজের স্বার্থটা বুঝেছিল, তাই ঈশানের আব্বু ভেবেছিল যে এগুলোর কোনো দরকার নেই, দুজনের মাঝে ঝামেলা হবে, তবে তার থেকে নিজেরাই আলাদা হয়ে যাওয়া ভালো। দাদুর কথা, তিনি মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের সবাই যেন একসাথে থাকে, কিন্তু তিনি বেঁচে থাকতেই এরকম কিছু হয়েছিল। ঈশানের আব্বু চায়নি কোনো ঝামেলা হোক, তাই দূরে সরে গিয়েছিল। ছোট ভাই হয়ে দূরে সরে যাওয়াটা তার নিজের থেকে কোনো টাকা পয়সা, জমি জমা কিংবা প্রপার্টি কিছুই প্রতি কোনো দাবি বা করাই ছিল না। লোকটার জীবনের একটা অন্যরকম কাজ। আফজাল সাহেব যায়নি বড় ভাইয়ের সাথে কোনো প্রকার কথা কাটাকাটি করতে, তাই বাসা থেকে পরিবার সমেত বেরিয়ে গিয়ে নিজের মতো করে একটা চাকরি করে পরিবার চালিয়েছে। আর এতদিন বাদে যখন দাদুর জ্ঞান ফিরে এসেছিল, দাদুর সব সজ্ঞানে এসেছিল, তখন ঈশানের চাচুর বোধহয় অনেক বেশি অসুবিধা হয়ে গিয়েছিল। কারণ দাদু যখন বাসাতে তার ছোট ছেলেকে দেখতে পায়নি, তখন অনেক ভদ্রলোক হাইপার হয়ে গিয়েছিল। এরই মাঝখানে আবার যখন জানতে পারে ছোট ছেলের সাথে বড় ছেলে এরকম ঝামেলা হয়েছে, তখন বেশ খানিকটা রাগারাগি করে উত্তেজিত হওয়ার ফলে ভদ্রলোক হার্ট অ্যাটাক করে বসে। এরকম একটা অবস্থাতে
পরিবারের মানুষগুলো তখন উপায় না পেয়ে দুই ছেলেকে এক করার চেষ্টা করলে ঈশানের আব্বু দাদুর অসুস্থতার কথা শুনে আর দূরে থাকতে পারেনি। হসপিটালে ছুটে গিয়েছিল সেদিন। দাদু ঈশানের আব্বুর হাত ধরে কান্নাকাটি করেছিল। ওদের পরিবার যখন হসপিটালে আসে, ঈশান দেখতে পায় ঈশিতাও সেখানে দাঁড়িয়ে আছে। ঈশিতাকে দেখেই ঈশান অবাক হয়েছিল। সবার সামনে সেদিন কথা বলতে পারেনি। এই ঘটনার আরও 6 মাস আগে থেকেই ঈশিতার সাথে ঈশানের দেখা হয়েছে কলেজে। আর যে কলেজে ঈশান পড়ে সে কলেজেরই উপরের ডিপার্টমেন্টে ঈশিতা অ্যাডমিশন নেয়। ঈশান ততদিন অবধি জানতো না যে মেয়েটা বাইরে থেকে এসেছে। সব কিছু খোঁজ খবর নিয়েছিল তখনই, যখন ওকে মন থেকে পছন্দ করেছিল, ভালোবেসে ফেলেছিল। কারণ প্রথম দেখাতে মেয়েটাকে পছন্দ করার মতো আর ভালো লাগার মতোই একটা মেয়ে ঈশিতা। যাই হোক, সেসব দিকে না যাই। বর্ণনা অনেক শুনেছেন, গল্পের নায়িকারা যেরকম হয় সেরকমই। তখন থেকেই ঈশান ঈশিতার পিছনে পড়েছিল। নানা ছুতোয় ওর সাথে কথা বলার, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তখন ঈশিতা নিজে থেকেই ওকে দূরে সরিয়ে দেয়। হাজারবার অপমান করে জুনিয়র একটা ছেলে সিনিয়র একটা মেয়েকে ভালোবাসলে ঠিক যেমনটা হয়, ঈশানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। হাজারবার অপমান করে দূরে সরিয়ে দেওয়ার পরও ছেলেটা বারবার ঈশিতার সামনেই এসেছিল। আর সেদিন দাদু অসুস্থ হয় তার 1 সপ্তাহ আগেই ঈশিতার সাথে ঈশানের শেষ কথা হয়েছিল। সেদিন ঈশান ঈশিতার সামনে আসলে মেয়েটা ওকে বলতে আরম্ভ করে, তোর এরকম কার্যকলাপ কিন্তু আমার মোটেও পছন্দ না। তুই কি চাইছিস বলতো? আমি কলেজটা ছেড়ে দিই, নাকি প্রিন্সিপালের কাছে তোর নামে নালিশ ঢুকে দিই? ভালোবেসে তুমি এগুলো বলতেই পারো, তাই বলে কি আমি দূরে সরে যাব? আর প্রেম ভালোবাসার মাঝে এসব বকাঝকা একটু হতেই পারে সোনা পাখি। তুমি চাইলে কিন্তু আমাকে শাসনও করতে পারো। আমার গায়ে হাত তুললেও আমি কিছু মনে করব না। তুই আসলে একটা বিরক্তকর। তোর কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। তুই কি ভাবিস তুই এগুলো বললে, এমন নাটক করলে আমি তোকে ভালোবাসবো? আমি তোর প্রেমে পড়ে যাব? তোর সেই আশা কখনোই পূরণ হবে না। শোন, আমি তোকে সুযোগ দিয়েছি ভালো হয়ে যাবার, আমার থেকে দূরে সরে যাবার, কিন্তু তুই সেটা করিসনি। তোকে যতবার বলেছি আমার থেকে দূরে থাকতে, তুই আমার কাছে আসার চেষ্টা করেছিস। আসলে কি তোর লজ্জা সম্পত্তি না কিছুই নেই। প্রেম ভালোবাসার মধ্যে লজ্জা শরম থাকলে হয় না, তুমি সেটা খুব ভালো করেই জানো। আর তোমার এত অহংকার কিসের বলো তো? রূপে? এই রূপ কিন্তু 2 দিন পর বিলীন হয়ে যাবে। ভালোবাসি বলেই বারবার তোমার সামনে আসি। একবার তো অন্তত ভালোবেসে দেখো, বুঝতে পারবে ঠিক কতটুকু ভালোবাসি তোমায়। সেটা না করে সবসময় আমাকে দূরে সরানোর জন্য এইসব কথা কেন বলো সোনা পাখি? একটাবার তো একটা সুযোগ দিয়ে দেখতে পারো জান। তোর আসলে লজ্জা শরম নেই। আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি এরপরে আমার সামনে আসিস আর আমাকে ডিস্টার্ব করিস, এরপরে আমি তোকে এরকম করে বোঝাবো না, আর তোকে ইগনোরও করবো না। তোকে আমি প্রিন্সিপালের হাতে তুলে দেবো, আর না হলে আমার বড় ভাইয়ের কাছে বলবো। আমার ভাইয়া তোর সাথে ঠিক কী করবে তুই সেটা ভাবতেও পারবি না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি কোন সমস্যার কারণে আমাকে ভালোবাসতে পারছো না ঠিক করে বলো তো? কারণ তোর আর আমার লেভেলের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমি এত বড়লোক বাড়ির মেয়ে, আমার বাবার এত টাকা পয়সা, তোর মতো একটা গরিব ভিখারিকে আমি কেন ভালোবাসতে যাবো বল? তোকে আমি ভালোবাসবই না, তোর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। তারপর তুই বারবার সামনে চলে আসিস। তুই দেখেছিস কলেজে কত বড়লোক বাবার ছেলে আমার পিছনে পড়ে আছে, আমাকে প্রপোজ করছে, হাজারবার ভালোবাসার কথা বলেছে, তারপরেও আমি তাদের সরিয়ে দিয়েছি, ইগনোর করেছি। কিন্তু তুই শুধু আমার থেকে জুনিয়র বলে কখনো তোকে ইগনোর করিনি। এটাই তোর ভাগ্য, এটাই তোর জন্য যথেষ্ট নয় কি? তারপরেও তুই সেটা নিজের ভাগ্য মনে করে আবারও আমার পিছনে চলে আসিস। আচ্ছা, তুমি কি চাও? তুমি কি আমাকে কখনোই ভালোবাসবে না? কি করলে তুমি আমাকে ভালোবাসবে একটাবার আমাকে বলতে পারবে? আমি চাই তুই আর আমার সামনে আসবি না, কারণ আমি তোকে ভালোবাসবই না। আর সত্যি কথা বলতে কি, তোকে আমার সহ্য হয় না, ভালো লাগে না। সেই জন্য বারবার বলছি আমার থেকে দূরে সরে যা, সেটা তোর জন্য ভালো হবে। কিন্তু তুই সেটা না শুনে বারবার আমার সামনে চলে আসিস। এই শেষবারের মতো আমি তোকে বলে দিচ্ছি, তুই আর কখনো আমার কাছে আসবি না। যদি আমার সামনে আসিস সেটা কিন্তু তোর জন্য খুব বেশি একটা ভালো হবে না, বলে দিলাম। ঠিক আছে, আসবো না। তুমি যখন একটা কথা বলেছো আমি তোমার কথা রাখবো। তবে ভুলেও যদি তুমি আমার সামনে চলে আসো তাহলে কিন্তু তোমায় আমি ছাড়ছি না। আমি তোমাকে নিজের বউ করে তবেই ছাড়বো। এখন তুমি বলো যে তুমি আমার শর্তে রাজি কিনা? তোর সাথে কথা বলার না বেকার, তোকে বোঝানো আমার জন্য অসম্ভব।
ঈশিতা সেদিন বিরক্তি নিয়ে চলে গেলে ঈশান হেসেছিল। আর তার 1 সপ্তাহ পরেই দুজনে দেখা হলো হসপিটালে। দাদু অনেক কান্নাকাটি করলো ছেলের হাত ধরে। বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য আফসার সাহেব হাজার কথা বলল। শেষে বাবা বললেন বাসায় ফিরে যেতে। ঈশানের আব্বু তখন বারণ করলে দাদু কান্নাকাটি করতেই বড় ভাই নিজের ভুল স্বীকার করলেন আর বললেন ওদের প্রপার্টির জায়গা জমির সব কিছু বুঝিয়ে দিবে। এরকম কিছু শোনার পর ঈশিতা ভাবতেও পারেনি যে এই ছেলেটা ওর চাচাতো ভাই হবে, তার উপর এত কিছুর মালিক এরাও হবে। ছোটবেলায় যখন বাহিরে চলে গিয়েছিল তারপর ফিরে এসে দেখেছে চাচুর পরিবার এখানে নেই, তারা আর ওদের সাথে থাকে না, তাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, দূরে চলে গেছে। কিন্তু এখানে আসার পর চাচুর মুখে এসব কথা শুনে ঈশিতা অনেক বেশি অবাক হলো আর বুঝতে পারলো এতদিন বেআইনিভাবে ওর আব্বু ওদের সব সম্পত্তি, প্রপার্টি, ব্যবসা বাণিজ্য সব কিছু নিজের দখলে করে রেখেছিল। ঈশিতা নিজের কাছেও কিছুটা লজ্জা লাগলো। যে ছেলেকে দুদিন আগে গরিব ভিখারি বলেছে সে কিনা ওদেরই সমপরিমাণ আর লেভেলের। ঈশিতা বসে বসে কিছু একটা ভাবছিল, তখন ঈশান ওর সামনে দিয়েই দাদুর কাছে গেল। সবার সাথে কথা বলল। হাজারবার রিকোয়েস্ট করার পর দাদুর কথাতে ঈশানের আব্বু যেতে রাজি হলো, তবে বলল যে ওরা অন্য কোনো বাড়িতে থাকবে, তারপর না হয় ওরা দাদুকে দেখতে আসবে। তাতেও তিনি রাজি হলেন না। তিনি শুধু আব্বুর হাত ধরে বলেছিলেন, আমি যতদিন পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না করব ততদিন তোরা একসাথে থাকবি। আমি তোদের মাঝের ঝামেলাগুলো সহ্য করতে পারবো না। আমি ছোটবেলা থেকেই দেখতাম আশেপাশে অনেকেই তাদের ভাই বোনের থেকে আলাদা হয়ে যেত, কিন্তু আমি সেটা চাই না। আমি কমাই চলে যাওয়ার পর থেকে তোরা যে আলাদা ছিলি আমি সেটা বুঝতে পারিনি, আর আমার সামনে তোরা কেউ বলিসনি, কিন্তু এটা তুই অন্যায় করেছিস শারাফ। এখন আমি চাই তোরা একসাথে থাক, আর যদি পারিস ছেলে মেয়েদের বিয়ে দিয়ে তারপর দুই পরিবারকে এক করে রাখ। সেটাও যদি সম্ভব না হয় দুজন কয়েকটা দিন অন্তত একসাথে থাক। আমার তো সময় হয়ে যাচ্ছে, আর তোরা যদি এরকম কিছু করতে থাকিস তাহলে দেখবি এখন থেকে নেয়ার পরে আমাকে আর পাবি না। সেদিন দাদুর কথাতে পরদিনই ঈশানদের আবার আগের বাড়িতে যেতে হয়। ওদের জায়গা জমি, প্রপার্টি আর ব্যবসা বুঝে দেওয়া হয়। ঈশানও আব্বুর সাথে ব্যবসায়ীর কাজে হাত লাগালো। বড় ভাই বাহিরে চলে গিয়েছিল অনেক টাকা ধার দেনা করে। সে যখন জানতে পারলো এরকম কিছু হয়েছে, সে বাহিরে থেকে চলে আসার জন্য সিদ্ধান্ত নেয়। আব্বু এত বড় বিজনেস সামলানোটা সম্ভব না। ঈশান সবে মাত্র অনার্স পড়ুয়া একজন ছাত্র, তাই ওর পক্ষে এত কিছু বোঝা সম্ভব না। সেজন্য আব্বুই ওকে বলেছিল দেশে চলে আসতে, বড় ভাইকে বিয়ে করাবে বলে। সেদিন যখন ওরা দাদুর বাসায় অর্থাৎ ওদের সেই পুরনো বাড়িতে ফিরে আসলো, বাসায় এসে ঈশিতার সাথে ঈশানের দেখা হওয়ার পর ছেলেটা শুধু হেসেছিল, কিন্তু ভাবতে পারেনি মেয়েটা নিজে থেকে এসে ওর সাথে কথা বলবে। রাতে খাওয়া দাওয়ার পর ঈশান রুমে এসে বসেছিল আর কিছু একটা ভাবছিল। তখনই কেউ একজন দরজায় নক করে। ঈশান দরজার দিকে তাকালো, দেখে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশান উঠে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, আরে আসুন আসুন, আপনি ভেতরে আসুন। ঈশিতা ভিতরে ঢুকতে ঢুকতে বলল, যাক, তাহলে ভদ্রতার অন্তত পরিবর্তন হয়েছে। আমি জানতাম না যে তুই আমার চাচুর ছেলে। যদি জানতাম তাহলে অনেক আগেই চাচুকে কি এইসব বলে দিতাম না। অন্তত এখন তো তোর সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। আমি তো ভাবতেই পারছি না যে হাতির বাড়িতে গরিবের পাড়া। দুঃখ না, মানে গরিবের বাড়িতে হাতির পাড়া পড়েছে। শুরু হয়ে গেল তোর সব আজগুবি কথা। এসব কথা রাখ, আমার কিন্তু এইসব ফালতু মজা করা একদম মোটেও পছন্দ না। জানি, কারণ আপনি বড়লোকের মেয়ে। এত বড়লোকের মেয়ে কি না এরকম একটা গরিব ভিখারি ছেলেকে ভালোবাসতে পারে বলেন? আমি তো ভুল করেছিলাম, তার জন্য করজোরে আপনার কাছে মাপ চাইছি, মাপ করে দিন আমায়। ঈশানের এরকম কথা শুনে ঈশিতা ভেবেছিল ছেলেটা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। মেয়েটা একটা ডেভিল হাসি দিয়ে নিজেকে বেশ খানিকটা রাজরানী কায়দায় স্টাইল মেরে বলতে আরম্ভ করলো, এখনো কি আমাকে ভালোবাসার ইচ্ছা আছে, নাকি এখন সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে? আমি বুঝতে পারলাম না আপনার কথাটা, আপনি কি বলছেন? বললাম যে আমি তোর চাচুর মেয়ে, আর তোর থেকে সিনিয়র, সেটা জানার পরেও কি তুই আমাকে ভালোবাসার কিংবা আমার পেছনে পড়ে থাকার মতো কাজ করবি? তাতে কি, চাচুর মেয়ে বলে কি ছেড়ে দিব ভেবেছেন? মানে তোর এরকম কথা শুনে কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। আর যা বলবি সরাসরি বল।
ঈশান ভেবেছিল মেয়েটা হয়তো অন্তত এখন আর ওকে ছোট লোক গেও খ্যাত এসব বলতে পারবে না। তাই এবার বেশ খানিকটা সাহস নিয়েই যেটা করেছিল সেটা ঈশিতা বোঝার আর দেখার পর চোখ জোড়া বড় বড় করে ছেলেটার দিকে তাকিয়েছিল। ঈশান হঠাৎই ঈশিতার একটা হাত ধরে হ্যাচকা টানে নিজের অনেকটা কাছে নিয়ে আসে। তারপর দুহাতে কোমর জড়িয়ে ধরে বলতে শুরু করে, এরপরও কি আপনার মনে হবে যে আমি আপনার থেকে দূরে সরে যাব ম্যাডাম? আমি ভয় পেয়ে আপনাকে ভালোবাসার কথা বলাটা বন্ধ করে দিব? কখনোই না। আপনাকে একবার যখন ভালোবেসেছি তখন নিজের করে ছাড়ব। এখন তো আমরা সমপরিমাণ। এখন আমাদের মাঝে কোনো দেয়াল নেই। এখন দুজনের মাঝে কোনো তফাতও নেই, শুধু বয়সের ডিফারেন্স, এইটুকুই। আর কোনো তফাৎ নেই। এইটা নিয়ে যদি বেশি বেকরবাই করেন তাহলে কিন্তু। মানে কি? এত বছর পরেও তুই আমার পিছনে পড়ে থাকবি? আমি তো ভাবলাম তুই আমাকে ছেড়ে দিবি। কেন? এরকম কেন মনে হচ্ছিল তোমার? এই তো একটু আগে হাতে পায়ে ধরেছিলি, আপনি করে বললি, ভাবলাম বড় বোন ভেবে ছেড়ে দিবি, তাই? পাগল নাকি মাথা খারাপ? এখন তো আরো বেশি করে ভালোবাসবো। আর দরকার বলে চাচ্চুর কাছে গিয়ে তার মেয়ের হাতটা চাইব। চাচ্চু এখন বারণ করতে পারবে না। আর শোনোনি, দাদু কাল কি বললো? দাদু বলেছে দুই ভাইয়ের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে পরিবারটাকে এক করে রাখতে। এখন যদি দাদুকে কি বলি, দাদু তো উঠে পড়ে লাগবে তোমার আমার বিয়ে দেওয়ার জন্য। এখন কথা বলিও না, আমার কাছে থাকো। ঈশিতার যখনই মনে পড়ল ঈশান ওকে জড়িয়ে ধরে রেখেছে তখনই ছোটার জন্য হাঁসফাঁস করতে লাগলো। তখন ঈশান ওর মুখে জোরে জোরে একটা ফু দিতেই মেয়েটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। সাথে সাথে ঈশানের শার্টটা দুহাতে খামচে ধরে কেমন চুপ করে রইল। এই মুহূর্তে ঈশিতার ঠোঁট জোড়া কাঁপতে আরম্ভ করেছে। ঈশান কিছুক্ষণ ধরে ওর মায়াবী মুখটা দেখতে লাগলো। বাতাসে এলোমেলো চুলগুলো বারবার মুখের উপরে এসে বিরক্ত সৃষ্টি করছে। তাই ঈশান চুলগুলো ঈশিতার কানের পাশে গুজিয়ে দিয়ে তারপর হাতের উল্টো পিঠ দিয়ে গালে স্লাইড করতেই মেয়েটা আরেকটু কেঁপে উঠল আর কেমন হাঁসফাঁস করতে লাগলো। মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিতেই ঈশান ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এবার অন্তত রাজি হয়ে যাও না সোনা পাখি। ঈশিতা চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকাতেই তখন ছেলেটা ওর গালে টুস করে একটা চুমু খেয়ে নিল। ঈশিতা কিছু বলতে যাবে তখনই ঈশান মেয়েটাকে শান্ত করার জন্য ওর ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। ঈশানের এমন কাজে ঈশিতা মুহূর্তেই চোখ জোড়া খিচে বন্ধ করে নিয়েছিল। আর না চাইতেও ঈশানের চুলগুলো এক হাতে শক্ত করে খামচে ধরে ঘন ঘন শ্বাস নিচ্ছিল। এই ঘটনার পর থেকেই ঈশান বাসায় বসে ঈশিতাকে জ্বালাতে আরম্ভ করলো। যেখানে যাচ্ছিল সেখানে ও মেয়েটার পিছন পিছন যাচ্ছিল আর বারবার ওকে ভালোবাসার কথা বলছিল। ঈশান প্রতিনিয়ত ঈশিতার পিছনে আঠার মতো পড়েছিল। ঈশিতা বান্ধবীদের সাথে দেখা করতে গেলেও সেখানেও যাচ্ছিল, কোথাও ঘুরতে গেলে সেখানেও যাচ্ছিল, শপিংয়ে গেলে তো একদম সিকিউরিটি গার্ডের মতো ওকে নিয়ে যাচ্ছিল। আর কলেজে গেলে তো এখন দুজনই একই গাড়িতে একই সাথে যায়। ঈশিতা একদম রাগী চোখে ওর দিকে তাকিয়ে থাকে আর ঈশান জোর করে মেয়েটাকে কাছে টেনে নিয়ে বসিয়ে তারপর ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে রাখে। প্রতিদিনের মতো ঈশান আজকেও বাইরে যাচ্ছিল। তখনই ঈশিতার আম্মু ঈশিতাকে বাইরে যেতে দেখে বলতে আরম্ভ করে, কোথায় যাচ্ছ মামনি? আম্মু, বান্ধবীরা একটু দেখা করতে বললো, অনেকদিন ওদের সাথে দেখা করা হয় না, তাই ভাবলাম ওদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। এরই মাঝখানে ঈশান বাইকে চাবি ঘোরাতে ঘোরাতে যখনই বের হয়েছিল তখনই ঈশিতার আম্মু ওকে দেখে বলতে আরম্ভ করলো, আব্বু, কোথায় যাচ্ছিস রে তুই? এই তো বড় আম্মু, আমি একটু বাইরে যাচ্ছিলাম। কেন, তোমার কিছু প্রয়োজন বলো আমাকে, আমি এনে দিচ্ছি এক্ষুনি। না রে আব্বু, কিছু লাগবে না, কিন্তু তুই এক কাজ কর, ঈশিতাকে নিয়ে একটু বের হ। ওর বান্ধবীদের সাথে গিয়ে ওনাকে একটা আড্ডা দিবে, একটু দেখা করবে আর কি। তুই একটু নিয়ে গেলে ভালো হয় আব্বু। কিন্তু বড় আম্মু, তোমার মেয়ে কি আমার সাথে যেতে রাজি হবে? সে তো সবসময় গাল ফুলিয়ে থাকে। আমাকে দেখো না, একটু সহ্য করতে পারে না, সবসময় আমার থেকে দূরে থাকে, আমার সাথে কথা বলতেও চায় না। আর সে মেয়ে কিনা আমার সাথে যাবে? যাবে যাবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি ওকে বলে দিচ্ছি ঈশিতা ঈশানের সাথে যাও। না না আম্মু, ওকে যেতে হবে না, আমি একা যেতে পারবো। আর তাছাড়াও ওগুলো মেয়ের মাঝখানে ও গিয়ে কি করবে? আর গিয়ে কি করবে মানে? এতগুলো মেয়ের সাথে পরিচিত হবে, যদি কাউকে পছন্দ হয়ে যায় তোদের পর দুদিন বাদে ওর বিয়ে দিতে হবে না। তুমি না হয় বিয়ে করবে না, তোমার ভাই বিয়ে করবে না, তাই বলে কি ওরা বিয়ে করবে না? দেখেছো বড় আম্মু,
তুমি সবটাই বুঝতে পারলে, কিন্তু আব্বু আম্মু কিছুতেই বলছে না। আর তোমার মেয়েকে দেখো, সেই আসার পর থেকে মুখ বাঁকিয়ে রেখেছে, মনে করে আমরা এখনও সেই পড়ে আছি, তাই আগের মতো আমাদের সাথে কথা বলতে চায় না। তোমার মেয়েকে বলে দাও, সে যদি জোর করে কথা না বলতে চায় তাহলে আমাদের যেচে বলার কোনো ইচ্ছে নেই। ঈশান বাইকের চাবিটা আবারও ঘোরাতে ঘোরাতে চলে যেতে নিলে এবার চাচি আম্মু ওকে ডেকে দাঁড় করালো। ঈশান উৎসুক জনতার মতো মেয়েটার দিকে তাকাতেই ঈশিতা বলতে আরম্ভ করলো। আম্মু ওকে আবার দাঁড় করালে কেন? আমি একা যেতে পারবো বললাম তো। তাছাড়া ওকে যেতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি? বাচ্চা না হলেও এত বড় হয়ে যাওনি যে তোমাকে একা একা বাইরে গিয়ে ড্যাং ড্যাং করতে হবে। তুমি এতটাও বড় হয়ে যাওনি যে সব কিছু চিনে ফেলেছো। দেশে আসার পর থেকে এলোমেলো ঘোরাফেরা করছো, কিন্তু এই শহরের অবস্থাটা তুমি জানো না। এই শহরটা ভালো না। একা একটা মেয়ে বাইরে গেলে তার দিকে মানুষ কিভাবে বাজে নজরে তাকায়। আর বাইরে হিংস্র পশুগুলোর কথা একবার ভেবেছো? বাইরের রাষ্ট্রে এগুলো কিছুই হয় না, কিন্তু এখানে এগুলো হর হামেশাই হচ্ছে। মেয়েদের দেখলেই বাজে কথা বলে, আর তারপর প্রতিবাদ করতে গেলে তাদের সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়। ঈশান, তুমি ওকে নিয়ে যাও, গাইড দিয়ে রাখবে, আর কোথাও যেন বেগর বাইক করে, তাহলে ওকে টানতে টানতে নিয়ে আসবে। আর যদি কোনো ছেলের সাথে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করে তাহলে শুধু আমাকে একবার জানাবে, তারপর দেখবে আমি ওর হাল কী করি। আম্মু তুমিও একটু বুঝতে পারো না? আমাকে এরকম করে দেখে রাখার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? ঈশিতাকে ওর আম্মু বকাঝকা করতেই মেয়েটা মুখ বাঁকিয়ে বাইরে আসলো। ঈশান বাইক স্টার্ট করতেই ঈশিতা এসে দাঁড়ালো আর বলতে লাগলো। বাইক কেন? গাড়ি স্টার্ট কর, গাড়িতে করে যাবো। আমি গাড়ি চালাতে জানি না, তুমি চাললে তুমি চলে যাও। আর চাচি আম্মু আমার সাথে তোমাকে যেতে বলেছে, তোমার সাথে আমাকে না। বড্ড বেশি ঘাড়পাকা হয়েছিস তাই না? এবার বাসায় ফের, তারপর দেখিস তোর কি হাল করি। ঈশিতার কথাতে ঈশান একটা ডেভিল হাসি দিতেই মেয়েটা উঠে বসলো। মুখ বাঁকিয়ে বসে তারপর ওর কাঁধের উপর হাত রাখলে ঈশান একটু জোরে সরেই বাইক চালিয়ে দিল। ঈশিতার বেশ খানিকটা ঝাঁকি লাগার সাথে সাথে ঈশানকে এক হাতে জাপটে জড়িয়ে ধরে ফেলল। ঈশান মুচকি হেসে বাইক চালাতে লাগলো। তারপর ঈশিতাকে জিজ্ঞেস করলে মেয়েটা ঠিকানা বলে দিল। আধা ঘন্টা খানিক পরে ওরা একটা পার্কে চলে আসলো। এসে একটা জায়গায় দাঁড়াতেই এরই মাঝখানে ঈশিতা ওর বান্ধবীদের কল করতে লাগলো। মেয়েগুলো আসছিল না দেখে এবার ঈশান একটা জায়গায় একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। তারপর ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সোনা পাখি, এখানে এসে বসে পড়ো তো। দেখো, তোমাকে এমন হাঁসপাস করতে দেখে আমার বুকের ভেতরটা ধুকুর ধুকুর করছে। এরকম করতে হয় না জান। তুমি এমন হাঁসপাস করতে থাকলে আমার জানটা যে বেরিয়ে যাবে। এখানে এসে বসো না পাখি। কুত্তা, তুই কখনো ভালো হবি না। কি সব আজে বাজে নাম ডাকছিস? একদম আমার বান্ধবীদের সামনে এসব বলবি না, তাহলে কিন্তু তোকে খুন করে ফেলবো। ঈশান ঈশিতাকে জ্বালাতে লাগলো আর মেয়েটা ওকে হাজারটা বকাঝকা করতে লাগলো। মিনিট 15 বাদেই কয়েকটা মেয়ে আসলো। 3টা মেয়ে আসছে। ওরা ঈশিতার সাথে কথা বলতে লাগলো। আবেগের ঠেলায় আসার সাথে সাথেই 3জনই ওকে একসাথে জাপটে জড়িয়ে ধরলো। তারপর যখন নজর পড়ল বেঞ্চে কেউ একজন বসে আছে, ফোন ঘাটাঘাটি করছে, তখন ঈশিতার এক বান্ধবী বলতে আরম্ভ করলো। ঈশিতা, এই ছেলেটাকে দেখতে তো বেশ হ্যান্ডসাম। তোর সাথে এসেছে তোর বয়ফ্রেন্ড? সত্যি করে বলবি কিন্তু। তোকে কিছু জিজ্ঞেস করলে তুই আমাদের থেকে লুকানোর চেষ্টা করিস না। সেটা কিন্তু মোটেও ঠিক হবে না। হ্যাঁ, সেটাই তো এই ছেলেটাকে প্রথমবার এখানে দেখছি। কে বলতো? কই, কেউ না তো। ও আসলে আমার। আমি ওনার হবু বয়ফ্রেন্ড, আবার বলতে পারেন হবু হাজব্যান্ডও। নয়, হ্যাঁ, আপনাদের বান্ধবী বলতে চাইছে না বিষয়টা। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন তো? মজার ব্যাপার হলো আমি ওনার চাচাতো ভাই। দেখেন না, জুনিয়র বলে আমাকে ভালোবাসতেই চাইছে না। আমি কি দেখতে খারাপ? আপনাদের যে কাউকে প্রপোজ করলে আপনারা রাজি হবেন না বলেন? সে কি রে ঈশিতা, এত কিউট একটা ছেলে তোকে পছন্দ করে, ভালোবাসে, আর তুই কিনা ওকে ইগনোর করছিস? ও তো ঠিকই বলেছে, দেখতে তো হ্যাপি কিউট তোর চাচাতো ভাই। হ্যাঁ, সেটাই তো ভাইয়া। যে কেউ তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমার বান্ধবী যে কেন অ্যাকসেপ্ট করছে না সেটাই বুঝতে পারছি না। তোদের যখন এতই দরদ, এতই যখন ভালোবাসা, তাহলে দুজনে মিলে ওকে বিয়েটা করে নেই না। তাহলে বুঝতে পারবি এটা কেমন আছলা বাস। আমার পিছনে সে কবে থেকে পড়ে আছে।
ছাড়াতেই পারছি না। তোরা কেউ ছাড়িয়ে দে বোন, নাহলে আমি বেঁচে মরি। কী সব বাজে বাজে কথা! এত কিউট আর হ্যান্ডসাম একটা ছেলেকে কিনা তুই ভালোবাসিস না? তোকে এত ভালোবাসে, এত কথা বললো। আপনার বান্ধবীকে বোঝান না, এত সহজে আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলেকে আর কোথাও পাবে না যে এত ভালোবাসে। তাকে হাতছাড়া করলে ভবিষ্যতে কিন্তু কপাল চাপড়ে হবে। তখন আফসোস করেও কিন্তু কোনো লাভই হবে না। কারণ আমি যতটা ভালো আপনাদের বান্ধবীকে বাসি, ততটা ভালো অন্য কেউ বাঁচতে পারবে না। আমি ঠিক যতটুকু ওনাকে আগলে রাখবো, উনি অন্য কারো কাছে ভালো থাকবে না। আর আহ, আমার সাথে বিয়ে হলে আমরা একই বাড়িতে থাকবো, আমাদের পুরো পরিবার একসাথে থাকবে। কিন্তু উনি সেটা চাইছে না, জানেন তো। হ্যাঁ রে, তোর তো কোনো বয়ফ্রেন্ড নেই আর কারোর সাথে রিলেশনও নেই, তাহলে ছেলেটাকে এরকম করে ঘোরাচ্ছিস কেন? রিলেশনটা করে ফেললেই তো হয়। আর যতদূর শুনলাম তোরা নাকি একসাথে থাকিস, এখন তো আর তোদের প্রেম ভালোবাসাটা আরও সহজ হবে, কেউ সন্দেহও করতে পারবে না। আর সন্দেহ করলেই বাকি, তোরা একই বাসাতে থাকবি। আর চাচাতো ভাই বোনের মাঝে কি সম্পর্ক হয় না? বিয়ে হয় না? তোদের প্রেমটা আরো মাখো মাখো হবে, দেখবি। তাই বলছি কি, তোদের দেখছি শিক্ষা হয়নি। এত বকাবকি করার পরেও তোদের শিক্ষা হয় না? যত সব আজে বাজে কথা। এই জন্যই আমি তোদের সাথে দেখা করতে চাই না। আর আম্মুকে এত করে বললাম এই বচ্চাটাকে আমার সাথে না পাঠাতে, সেও একদম ধরে বেঁধে এই হারামিটাকেই আমার সাথে পাঠালো। একবার বাসায় যাই, তারপরে তোর ক্লাস আমি নিচ্ছি। কি করবি রে? রোমান্টিক অত্যাচার করবি? সে তুই বাসায় গিয়ে করতেই পারিস, কিন্তু আমাদের সামনে বললে সমস্যা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। একদিন ওকে টর্চার করব, সেই ভিডিও ফুটেজ কিংবা লাইভ টেলিকাস্ট তোদের দেখাবো। যত সব আজে বাজে কথা। অনেকক্ষণ সবার মাঝে এইসব বিষয় নিয়ে কথা বলার পর একটা সময় ঈশিতার বান্ধবীরা ওদেরকে বলল ফুচকা খাবে। ফুচকা খাওয়ার সময় ঈশান খেয়াল করলো ঈশিতা ফুচকা খেয়ে চলেছে। ঝালে মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে, তারপরও খেয়ে যাচ্ছে। ঈশান যখন বুঝতে পারলো মেয়েটার খেতে কষ্ট হচ্ছে, তখন উঠে এসে ঈশিতার হাত থেকে ফুচকার প্লেটটা রেখে দিয়ে তারপর পানির একটা বোতল ওর সামনে দিয়ে বলতে আরম্ভ করলো, এত যখন ঝাল লাগছে তাহলে খাচ্ছেন কেন? জোর করে নিজেকে কষ্ট দেওয়ার কি খুব বেশি ইচ্ছা করছে? ঈশানের এরকম বকাঝকাতে ঈশিতা মুখ ফুলিয়ে রইল, কেমন যেন ঝালে হাঁসফাঁস করতে লাগলো। ঈশান ফুচকার বিল দিল, তারপর মেয়েটাকে নিয়ে পার্কের বাইরে আসলো। ঈশিতা বান্ধবীদের থেকে বিদায় নিলে ঈশান প্রকার বাইকে উঠতে বললে মেয়েটা উঠল। ঈশান বারবার লুকিং গ্লাসে দেখছে ঈশিতা কেমন হাঁসফাঁস করছিল। তখন ঈশান একটা নির্জন রাস্তা দিয়ে যাবার সময় খেয়াল করলো ঈশিতার মুখ ঝালে লাল হয়ে আছে, মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে। ঈশান ভেবেছিল সামনে একটা আইসক্রিম পার্লার আছে, সেখানে গিয়ে ঈশিতাকে আইসক্রিম কিনে দিবে, কিন্তু তার আগে মেয়েটার অবস্থা দেখে বেশ খানিকটা মায়া হলো। তাই বাইকটা দাঁড় করিয়ে ওকে সামনে বললে ঈশিতা কোনো কথা না বলে নেমে দাঁড়ালো। ঈশান তখন আশেপাশে তাকিয়ে দেখলো মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে। তারপর হুটহাট করে যেটা করলো সেটা করার জন্য কখনোই ইচ্ছে ছিল না। ঈশিতাকে হঠাৎ করে কাছে টেনে নিয়ে ঈশান তারপর কোমর এক হাত জড়িয়ে ধরে মুখের পাশে হাত রেখে ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। এই প্রথমবার ঈশানের ঈশিতার ঠোঁটে ভালোবাসার পরশ দিল। আর অবহেলা করা সেই মানুষটা ঠোঁটের স্পর্শ পেতেই মেয়েটা কেমন শান্ত হয়ে গেল। চোখ মুখ জোড়া কুঁচকে বন্ধ করে নিলেও কিছুক্ষণ যাবৎ ঈশান ওর মুখের পাশে হাত রেখে গভীর চুমু খেতে ব্যস্ত ছিল। আশেপাশে কোথায় কী হচ্ছে সেটা বুঝতে পারলেও মিনিট পাঁচেক পরে, কারণ একটা গাড়ি সেটা সিটির আওয়াজ আসতেই ঈশানের হুঁশ ফিরল। এবার ঈশান ঈশিতাকে ছেড়ে দিল। ঈশিতা লজ্জায় কুঁকড়ে গেল, কিছু বলতে গিয়েও বলতে পারল না। ঈশান ভাবলো মেয়েটা বকাঝকা করবে, কিন্তু তেমন কিছুই করলো না ঈশিতা, উল্টো লজ্জায় লাল হয়ে রইল। ঈশান বুঝতে পারল না যে ঈশিতার গালগুলো লজ্জায় এমন লাল হয়ে আছে নাকি ঝালে। তারপর উঠে বাইকে বসতেই ঈশিতা ওকে ধরে বসছিল না দেখে ঈশান এবার ঈশিতার দিকে ফিরে ওর ওড়নাটা নিয়ে তারপর সেটাকে পেঁচিয়ে নিজের কোমরের সাথে ঈশিতাকে পাততেই মেয়েটা একদম ঈশানের সাথে মিশে গেল। ঈশিতা অবাকের উপর অবাক হচ্ছে, এখনও গালগুলো আর নাকের ডগাটা লাল হয়ে আছে মেয়েটার। ঈশান আইসক্রিম পার্লারের সামনে এসে বলতে লাগলো, ঝাল কমেনি জান পাখি?
ঈশিতা মাথা নেড়ে একবার হ্যাঁ সূচক উত্তর দিয়ে আবারও পরক্ষণেই কিছুটা না সূচক মাথা নাড়ল। ঈশান বাঁধনটা খুলে তারপর মেয়েটাকে রেখে ভিতরে গেল। ফিরল এক গাদা আইসক্রিম নিয়ে। মেয়েটার হাতে দিতেই ঈশিতা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। ঈশান একটু মুচকি হেসে বলতে লাগলো, নাও আইসক্রিমগুলো খাও, ঝাল কমে যাবে। বাসায় যেতে যেতে সবটা ঠিক হয়ে যাবে, দেখো। ঈশিতা কয়েকটা আইসক্রিম খাওয়া শেষ করতেই ঈশান আবারও বাইকটা স্টার্ট দিল। সেদিন ঈশিতা বাসায় এসে দেখলো ওর ভাইয়া বাসায় এসেছে। ঈশিতার ভাইয়া শহরের বাইরে গিয়েছিল, কিন্তু হুটহাট করে আসার পরই ঈশিতার দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। ঈশানের সাথে দেখা হলে ঈশিতার ভাইয়ার ঈশান ওর সাথে কথা বললেও ছেলেটা তেমন কিছুই বলল না। ঈশান ভাবলো ওর সাথে কথা বলতে চাইছে না, তাই রুমে চলে গেল রাতে। ঈশিতার আব্বুর সাথে ঈশিতার ভাইয়া একই রুমে বসেছিল। এমতো অবস্থায় ঈশিতার আম্মুকে ডেকে আনতেই এবার ঈশিতার আব্বুর সামনে এসে দাঁড়ালে ভাইয়া বলতে আরম্ভ করলো, আব্বু, তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো সে কি করেছে না করেছে। আমার কথা তো তোমাদের বিশ্বাস হয় না। আমি আজকে নিজের চোখের সামনে থেকে সবটা দেখেছি। দেশের বাইরে থেকে পড়াশোনা করছে, তাই পশ্চিমা কালচার এখানে এসে পালতে শুরু করেছে। আমার আমার ভাবতেও লজ্জা লাগছে যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিনা এরকম একটা কাজ করছিল, আর তাও আবার সেটা তোমাদেরই ছোট ভাইয়ের ছেলের সাথে। এইসব বাইরের লোকজন জানাজানি হলে লজ্জায় মাথা কাটা যাবে। একটাবার তুমি ভাবতে পারছো আব্বু? ঈশিতা প্রথমে বুঝতে পারছিল না ভাইয়া কিসের কথা বলছে, আবার পরক্ষণেই তোমার ভাইয়ের ছেলে এই কথা বলতেই ঈশিতার বুকের ভিতর ধক করে উঠল। তাহলে কি ভাইয়া তখনকার বিষয়টা দেখে ফেললো? ঈশিতা কিছু বলতে যাবে তার আগেই আব্বু ওকে বিষয়টা জিজ্ঞেস করলো, অর্থাৎ তখন যে ঈশান ঈশিতাকে রাস্তায় দাঁড়িয়ে কিস করেছিল ঝাল কমানোর জন্য, সেই বিষয়টা। ঈশিতার ভাইয়া আবারও বাসায় আসার সময় ওই রাস্তা দিয়ে আসতে থাকা চলন্ত গাড়ি থেকে সব কিছু দেখে ফেলে। কিছুক্ষণ ধরে দেখে যখন বুঝতে পারেনি তখন দূরে দাঁড়িয়ে গাড়িটা থামিয়ে দিয়ে এসব কিছু দেখেছে। কাছে আসেনি, কাছে আসলে হয়তো হুলস্থুলো কাণ্ড হয়ে যেত। আব্বু আবারও এসব কিছু জিজ্ঞেস করতেই ঈশিতা মাথা নিচু করে ফেলল। ঈশিতা বলতে পারল না যে ও এরকম কিছুতে সায় দিতে চায়নি আর ঈশানকে পছন্দ করে না। মেয়ে কিছু বলল না। ঈশিতাকে বারবার যখন জিজ্ঞেস করা হলো তখন ভাইয়া এসে যখনই ওকে থাপ্পড় মারতে যাবে তখনই আম্মু ভাইয়ের হাত ধরে ফেললো আর বলতে লাগলো, আম্মু, তুমি আমাকে আটকাচ্ছ কেন? জানো তুমি তোমার মেয়ে কি করেছে আজকে? রাস্তার মাঝখানে এরকম একটা কাজ করেছে, ভালো কথা। আর তাই বলে কি গায়ে হাত তুলতে হবে? আর দুজন দুজনকে ভালোবাসলে এগুলো করতেই পারে। তুমি করনি? তুমি কত কিছু করেছো সেটা একবার বলবো সবার সামনে? তোমার গুণধর ছেলে কি করেছো সেটা একটাবার বলি, তারপর তোমার আব্বু শুনুক। কিন্তু সে তো সবসময় নিজের ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত, সেজন্য নিজের ভাইকেই ভুলে গেছিল। আর ছেলে মেয়েগুলো যে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা জানার চেষ্টাই করেনি। ও ভালোবেসেছে, প্রেম করেছে, সেটা বেশ করেছে। তুমিও তো করেছিলে, তুমি কি করনি? বিয়ের পর যা করা যায় তুমি সেসব বিয়ের আগেই করে বসেছিলে। ও তো তার থেকে একচুল পরিমাণ করেনি। ও যদি ভালোবেসে থাকে তাহলে বেশ করেছে। আব্বু, তুমি শুনলে আম্মু কি বলেছে? তোমার মেয়েকে লাই দিয়ে দিয়ে আর মাথায় তুলো না। আমি বলছি কি, ওর বিয়েটা অন্য কোথাও দিয়ে দাও। না, তোমার আব্বু আর সেই ভুল করবে না, কারণ তার ভাইয়ের ছেলের সাথে তোমার বোনের বিয়ে হলে সে ভালো থাকবে। আর এরকম কিছু করলে দুই পরিবার একসাথে থাকবে, তাই দুজনকে আলাদা করার কোনো দরকার নেই। আর তোমার আব্বু অনেক অন্যায় করেছে, এখন সেই প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। আমি বলবো যেটা করেছে সেটার জন্য এখন ভুলটা শুধরে নিয়ে ওরা যে দুজন দুজনকে ভালোবেসেছে সেটার জন্য এখন তোমার ভাইয়ের সাথে কথা বলে ওদের 4 হাত এক করে দাও। আব্বু, তুমি কিছু বলছো না কেন? দেখো আম্মু কি সবাই বাজে কথা বলছে। তোমার আব্বু কি বলবে? তোমার আব্বু যেটা বলবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওগো, এখনও সময় আছে, দুই পরিবারকে ধরে রাখার জন্য হলেও দুজনের বিয়েটা দিয়ে দাও। তাছাড়া ওরা ভালোবেসেছে, কোনো অন্যায় তো করেনি। তোমার কি মতামত মামনি?
ঈশিতা আগে থেকে মাথা নিচু করেছিল। এবার আব্বুর এরকম কথা শুনে বেশ খানিকটা হকচকিয়ে গেল। তারপর চোখ জোড়া একবার আব্বুর দিকে তাক করতেই খেয়াল করলো আব্বু রাগী চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ঈশিতা কি বলবে ভেবে পাচ্ছে না, তাই আমতা আমতা করতে লাগলো। আব্বু আবারও জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাইছো সরাসরি বলো। আপু, না মানে আসলে আমি বুঝতে পেরেছি, তুমি এর মধ্যে যেতে চাইছো না, তাই তো? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি এটাকে সিরিয়াসভাবে নিচ্ছ না। তুমি কি বলছো এসব? এসব কি ছেলে খেলা নাকি যে এমন একটা বিষয় নিয়ে মজা মস্কারি করবে আর সিরিয়াসভাবে নেবে না? কী সব বাজে বাজে কথা বলছো তুমি? তোমার কথা শুনে আমার কিন্তু অবাক লাগছে। তুমি চুপ করো, তোমাকে সব বিষয়ে এত কথা বলতে হবে না। তোমাকে আমি বলেছি চুপ থাকতে, সবসময় এত কথা তুমি কেন বলো? হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কিন্তু মেয়ের জীবনটা অন্তত তো নষ্ট করো না। দেখো, তুমি অনেক দিন যাবৎ তোমার ভাইয়ের উপর অন্যায় করেছো। এখন যদি আবার মেয়ের সাথে এরকম কিছু করো তাহলে মেয়েটা না সুখী থাকতে পারবে, আর না তুমি ওর দুঃখ দেখে কখনো সুখী হতে পারবে। আমি বলছি দয়া করে এরকম কিছু করো না প্লিজ। ঈশিতার আব্বু কোনো কথা শুনল না। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর উঠে গেল। ঈশিতা বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। আম্মু বারবার জিজ্ঞেস করলো ও ঈশানকে ভালোবাসে কিনা, কিন্তু মেয়েটা কোনো কথা বলল না। এই ঘটনার পর ঈশিতা ভেবেছিল ঈশানের পরিবারের সাথে ওর পরিবারের আবার অনেক ঝামেলা হবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। বাসার পরিবেশটা একদম শান্ত। আর পরদিন সকালে বুঝতে পারল যে এসব নিয়ে কেউ কাউকে কিছুই বলেনি। কিন্তু ঈশানের বিষয়টা নিয়ে ঈশিতার অনেক বেশি ভয় লাগছিল। ভাইয়া যদি ঈশানকে কিছু বলে তাহলে ঝামেলায় পড়ে যেতে হবে, আবার ওদের পরিবারটা আলাদা হয়ে যাবে। এবার যদি দাদুর সামনে এরকম কিছু হয় তাহলে হয়তো বৃদ্ধ লোকটাকে আর বাঁচানো সম্ভব হবে না, কারণ তিনি চেয়েছিলেন ছেলেদের একসাথে রাখতে। এমন কি বলেছিলেন নাতি নাতনিদের বিয়ে দিয়ে দুজনকে একসাথে রাখতে। তেমন কিছুই যে হলো না, উল্টো আরও বিষয়টা পেঁচিয়ে গেল। ঈশিতা বেশ খানিকটা ভয় নিয়ে বাসায় রইল, কিন্তু পরদিন থেকে ঈশানকে আশেপাশের কোথাও দেখতে পেল না। তাহলে কি ছেলেটার সাথে ওর ভাইয়া কিংবা ওর আব্বু কোনো ঝামেলা করলো? বিষয়টা নিয়ে ঈশিতার অনেকক্ষণ যাবৎ ভেবেও তেমন কিছুই পেল না। অনেক চিন্তা চেতনা আর চেষ্টার পর যখন ঈশিতা বুঝতে পারল ঈশান বাসাতে নেই, তখন ভাবলো অন্তত আর যাই হোক ছেলেটার সাথে ওর দেখা না হলেই ভালো হয়। তাতে আব্বু আম্মু আর ভাইয়ার মাঝে ঝামেলা হবে না। আম্মু চাইছে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, পুরো পরিবার একসাথে থাক। অন্যদিকে ঈশিতার ভাইয়া আর আব্বু চাইছে না এরকম কিছু হোক। পুরো দিনটা ঈশান আর ঈশিতার মাঝে কোনো দেখা হলো না। পরদিনই ঈশিতার মনে হতে লাগলো ছেলেটা তাহলে কোথায় গেল। দুপুরে লাঞ্চেও দেখলো না, আবার রাতে ডিনারেও দেখলো না, তাহলে গেলটা কোথায়? ঈশিতা ও চাচি আম্মু অর্থাৎ ঈশানের আম্মুকে বিষয়টা জিজ্ঞেস করতেই তিনি বললেন, মামুনি, তোমার চাচ্চু ঈশানকে বাইরে পাঠিয়েছে। বলল কি সব কাজের জন্য নাকি বাইরে যেতে হবে। এই সপ্তাহ দুয়েকের মতো থাকতে হবে, তারপরে চলে আসবে। কেন, কিছু হয়েছে মামুনি? তোমার কোনো কিছু প্রয়োজন? তাহলে আমাকে বলো। না ছোট আম্মু, তেমন কিছু না। এমনিতেই ওকে কালকে থেকে দেখছি না, তাই ভাবলাম কোথায় গেল। সবসময় দূরের উপরে থাকে তো, বাসাতে তেমন পাওয়া যায় না, সেই জন্যই আর কি। আম্মু একটু মুচকি হাসলো। তারপরও ঈশিতার মনের অবস্থাটা কোনোভাবেই বুঝতে পারল না। অন্যদিকে ঈশান যে দেশের বাইরে এসেছে সেটা ঈশিতাকে কেউ জানালো না। হঠাৎ করেই আব্বু ওকে পাঠিয়ে দিল, আর কি জন্যই যে চলে আসলো ঈশানও সেটা জানে না। তবে আব্বুর কথাটা রাখতেই চলে আসতে হলো। শেষে এসেও আর একটা বিশাল বিপদে পড়ে গেল। ঈশান না পারল ঈশিতার সাথে দেখা করতে, আর না পারছে কোনো কথা বলতে। এমন একটা পরিস্থিতিতে মনটা প্রচুর খারাপ হয়ে আছে। বন্ধুদেরকে ঈশিতার খোঁজ খবর রাখতে বলেছে, তাই ওরা ঈশানকে খবরাখবর দিবেও বলে রেখেছিল। কিন্তু ঝামেলা হলো সপ্তম দিনের মাথায়, আর ঈশান বিষয়টা জানতেও পারল না। ঈশিতার বাসার সবাই বিষয়টা জেনেছিল সেদিন দুপুরে। সেদিন ঈশিতার আব্বু আর ভাইয়া বাসায় এলো। হঠাৎ বাসায় আসার পরেই সবাই জানতে পারলো ঈশিতার জন্য একটা ছেলে ঠিক করা হয়েছে, আর ছেলেটাকে ওর আব্বু আর ভাইয়াই ঠিক করেছে। এরকম কিছুর জন্য মেয়েটা কখনো প্রস্তুত ছিল না। ও ভাবতেও পারেনি যে আব্বু আর ভাইয়া ওর বিয়েটা ঠিক করে দিবে। ঈশিতাকে জোরপূর্বক পাত্রপক্ষর সামনে বসানো হলো। অবশ্যই মেয়েকে বলতেও ওর নিজে থেকে এসেই পাত্রপক্ষের সামনে বসে পড়েছিল।
তারপর যেটা হলো সেটার জন্যই ঈশিতা প্রস্তুত ছিল না, কারণ মেয়েটা ভাবেনি দেখতে আসার পরেই বিয়েটা ঠিক হয়ে যাবে। আর এরকম কিছু হবে জানলে কখনোই এখানে বসতো না। আর কেনই বা এসব যে ভাবছে সেটা নিজেও জানে না ঈশিতা। ঈশানের আব্বু আম্মু খানিকটা বিষয়টা নিয়ে অবাক হলো। অন্যদিকে ঈশিতা কেমন হাঁসফাঁস করছিল, ভালো লাগছিল না কিছুই। কেমন যেন দম আটকে আসছিল, মনে হয়েছিল এখান থেকে উঠে যেতে, কিন্তু আব্বু আর ভাইয়ের কারণে উঠে যেতেও পারছিল না। ইচ্ছে তো হচ্ছিল পালিয়ে যেতে, তাহলে হয়তো এ বিয়েতে অন্তত রাজি হতে হতো না। আব্বু ভাইয়া জোর করে ধরে ওকে বিয়েটা করতে বাধ্য করলো। ছেলেপক্ষ ঈশিতাকে দেখেই পছন্দ করলো, আর ওরা বিয়ের জন্য প্রস্তুত ছিল না। এমন কিছু হবে ঈশানের আব্বু কিংবা ঈশানের পরিবার কেউই জানতো না। অন্যদিকে ঈশান এসবের কিছুই জানে না। ও যদি জানতো তাহলে হয়তো ছেলেটা ছুটে আসতো। ঈশানের বন্ধুরাও এই বিষয়টা জানে না। সব পাকা দেখা কথাবার্তা হওয়ার পরেই ঈশিতার বাসা থেকে লোকজন চলে যেতেই ঈশানের ভাইয়া ওর বন্ধুদের জানালো। ঈশানকে ওরা প্রথমে জানাবে না ভেবেছিল, আবার পরক্ষণেই ভাবলো যে অন্তত ছেলেটাকে এই বিষয়টা জানানো দরকার, না হলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। এই ঝামেলার সমাপ্তি ঘটবে কিনা কিংবা ঠিক হবে কিনা জানে না। ততদিনে হয়তো ঈশান ওর ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবে। কথাগুলো ভেবেই ঈশানের বন্ধুরা ওকে বিষয়টা জানালো। 7 দিনের মাথায় যে ঈশিতার বিয়ে সেটা ঈশান জানতে পারলো। আর এসব জানার পর ছেলেটার মাথাটা যেন হ্যাং হয়ে গেল। আব্বুকে কল করলে আব্বু এ বিষয়ে কোনো কথাই বলল না। আর ভাইয়াকে বলতেও ভাইয়া জানালো ওরা জানতোই না ঈশিতার বিয়েটা এমন করে ঠিক করে দিবে। ঈশান পুরো পাগল হয়ে যাচ্ছিল এরকম একটা পরিস্থিতিতে। ও ভাবতেও পারেনি বাইরে আসার পর এরকম কিছু হবে। আব্বুকে যখন বারবার জিজ্ঞেস করলো যে বিয়েটা কেন আটকায়নি, তখন আব্বু বলতে আরম্ভ করলো, ঈশান, আমি জানি তুমি কেন এসব বিষয়ে কথা বলতে চাইছো আর কি জন্যই আমাকে এমন করে বলছো। এখানে কিছু করার নেই বাবা, তুমি অন্তত এই বিষয় নিয়ে আমাকে কিছু বলতে বলো না। তুমি দেশে আসো, অনেক ভালো একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে করাবো। তারপরও ঈশিতার বিষয়ে অন্তত আর কিছু বলো না। আব্বু, দিন শেষে তোমরা যদি জানার পরও এরকম করে আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার কাছে জীবনের সবচেয়ে বেশি বাজে পরিস্থিতিটা আজকের এই দিনটা হবে। আমি ভাবতে পারিনি যে বাইরে আসার পর তোমরা আমাকে এরকম একটা পরিস্থিতির মুখে ফেলবে। তো তুমি এখন আমাকে কি করতে বলছো? ওদের পায়ে ধরতে বলছো? আমি পায়ে ধরলে যদি ঈশিতার সাথে তোমার বিয়েটা ওর বাবা দেয় তাহলে আমি সেটাই করব। আমি তেমন কিছু বলিনি আব্বু। তুমি অন্তত বিয়েটা আটকাতে পারতে, একটাবার চেষ্টা তো করে দেখতে পারতে, সেটাও করনি। তোমরা নিজেদের মতো করে চুপচাপ ছিলে। তুমি জানতে আমি ঈশিতাকে ঠিক কতটা ভালোবাসি। আগে থেকে যে ওকে ভালোবাসি সেটা তোমার চিন্তা ভাবনাতেই ছিল, তাহলে কেন আমাকে বিয়েটা জানালে না সেদিন? আব্বু বারবার বলতে লাগলো আব্বু এসব বিষয়ে জানতো না। আর ঈশান বাইরে আসার পর যে ঈশিতার আব্বু আম্মু এরকম কিছু করবে সেটা উনি জানতেন না। ঈশান বারবারই ঈশিতার নাম্বারে কল করলেও মেয়েটা কল রিসিভ করলো না। ঈশানের শুধু একটাবার জানতে ইচ্ছে করছে, তাহলে সেদিন যখন ওকে এমন করে কাছে টেনে নিয়েছিল তখন মেয়েটা চুপ করেছিল কেন? যদি ভালো নাই বাসবে তাহলে এমন করে চুপ করে থাকার মানেটা কী ছিল? ঈশান কিছুক্ষণ ধরে চোখের পানি ফেলল, তারপর কাজকর্ম সব ফেলে বাসায় যাওয়ার জন্য রওনা দিতে চাইল। কিন্তু জরুরি ভিত্তিতে দেশে ফেরার মতো কোনো অপশান ছিল না, তাই 7 দিন পরে যাওয়ার মতো একটা ফ্লাইট পেল। অবশ্য আব্বু আম্মু কিংবা বাসার লোকজন যে এগুলো জেনে শুনেই করেছে, ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। নিজেকে পাগল পাগল লাগছে আর ছেলেটার। ঈশানের মনে হচ্ছে দেশের বাইরে এসে জীবনের সবচেয়ে বড় ভুলটা বোধহয় আজকেই করে ফেলল। ঈশান অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে কল করার পরও ঈশিতা ফোন রিসিভ করলো না। ঈশিতার এমন দ্বিচারিতায় ঈশান একদম পুরো পাগলের মতো হয়ে গেল। 6 দিন বাদে যখন ঈশান সেদিন সন্ধ্যায় ফ্লাইটে উঠবে তার আগে ঈশিতা ফোন রিসিভ করলো। মেয়েটা ফোন রিসিভ করতেই ঈশান মিনিট 5 বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদল। তারপর একটা সময় চোখের পানি মুছে নিয়ে বেশ খানিকটা স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, এত ভালোবাসার পরও কি তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য আমার ভালোবাসাটা যথেষ্ট ছিল না? আমি এত ভালোবাসলাম আর তুমি আমাকে এমন করে এড়িয়ে গেলে। একটাবার কি আমার কথা তোমার মনে পড়লো না? একটাবার অন্তত আমাকে জানাতে পারতে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিংবা তুমি স্বেচ্ছায় বিয়ে করে নিতে চাইছো।
এতগুলো দিন ধরে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে এড়িয়ে গেলে। তুমি নিজে থেকে বিয়েতে রাজি হয়েছো, তাই না? তোমার আমাকে এতই অসহ্য মনে হয়? আমার ভালোবাসাটা তোমার মনটাকে ছুঁতে পারলো না ইস্যু। এতগুলো দিন ধরে তোমার পেছনে ঘুরলাম, তোমাকে পাগলের মতো ভালোবাসলাম, তারপরেও আমাকে তুমি একটাবার সুযোগ দিলে না। সত্যি করে বলো তো, সেদিন যখন চুপ করেছিলে তখন আমি তোমার কাছে এসেছিলাম, তখন তুমি কি জেনে শুনে এরকম চুপ করেছিলে, নাকি তুমি আমার সাথে কথা বলতে চাও না বলেই এরকম করেছিলে? সত্যি করে বলো না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে চুপ করে কেন ছিলে? প্লিজ একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। এমন চুপ করে থেকে আমাকে কষ্ট দিও না প্লিজ। তুমি যদি বিয়েটা করে নাও আমি নিঃস্ব হয়ে যাবো ইস্যু। বিশ্বাস করো, আমি ভালো থাকতে পারবো না, সত্যি মরে যাবো জান পাখি। ঈশিতা কোনো কথা বলল না। বুকের ভিতরটা কেমন যেন চিনচিন করে উঠল। ঈশান আবারও কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল। এরই মাঝে প্লেনে অ্যানাউন্সমেন্ট হতেই ঈশান বলতে লাগলো, কাল দেখা হচ্ছে, তবে আমিও দেখতে চাই তুমি কি করে আমাকে ঠকিয়ে আমার ভালোবাসাটাকে পায়ে মারিয়ে দিয়ে অন্য কারো হয়ে যাও। আমি বুঝতে পারছি তুমি নিজের ইচ্ছায় নিজে রাজি হয়েছ, তাই না? আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে চাও, আমিও দেখতে চাই তুমি আমাকে কষ্ট দিয়ে কি করে ভালো থাকতে পারো, সেটাও দেখব। ঈশান সন্ধ্যার ফ্লাইটে উঠতেই পরদিন সকালবেলা দেশে পৌঁছালো। আর ঢাকার ব্যস্ত শহর জ্যামের কারণে আসতে গিয়ে দুপুর 11:30টার মতো বেঁচে গেল। কিন্তু যতক্ষণে জ্যামটা ছাড়লো ততক্ষণে এসব জানতে পারলো ঈশিতার আপু আর ভাইয়া জানতে পেরেছে ঈশান বাসায় আসছে, তাই দুপুরেই বিয়েটার ব্যবস্থা করেছে। ঈশান অবাক হয়ে গেল এরকম একটা কাজের জন্য। তাহলে দাদু কি করছে? দাদু কি বিয়েটা আটকাতে পারছে না, নাকি দাদুকে কেউ বিষয়টা জানায়নি? ঈশান কিছুক্ষণ ধরে চুপ করে থেকে তারপর ওর একটা ফ্রেন্ডকে ফোন করলো। কাছে কিনারে একটা ফ্রেন্ডের বাসাটা ছিল, সে বাইক নিয়ে আসতেই ঈশান বাইকটা স্টার্ট দিল। তারপর বাসার উদ্দেশ্যে যখনই যাচ্ছিল ওর সবগুলো বন্ধুকে কল করলো। সবাইকে জানালো যে ঈশিতাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। এগুলো বলার পর হঠাৎ ঈশানের সাথে আর কেউ যোগাযোগ করতে পারলো না। তারপর ঘন্টাখানেক কেটে গেছে। ঘন্টাখানেক বাদেই যখন ঈশানের ফ্রেন্ডগুলো শুভ ওর ভাইয়াকে কল করলো, বারবার ভাইয়া কলটা কেটে দিয়েছিল, কারণ বিয়ের আসরে সবাই বসে আছে। ঈশিতাকে ডাইনিংয়ে নিয়ে বসানো হয়েছে একটা ছেলের পাশে। ঈশানের আব্বু আম্মু আর ভাইয়া নিরুপায় হয়ে দূরে দাঁড়িয়ে আছে। ঈশিতার ভাইয়া আব্বু যেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। ঈশিতার দাদুও এক কোণে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক বুঝতে পারছেন তার নাতনির মনে অন্য কিছু চলছে। এরই মাঝখানে ঈশানের ফ্রেন্ড শুভ তাড়াহুড়ো করে বাসার মধ্যে ঢুকতেই ওকে দেখে ভাইয়া একবার ওর দিকে তাকালো। ছেলেটা ডাইনিংয়ে হুড়মুড় করে এসে উপস্থিত হলো। হঠাৎ এরকম এক আগন্তুকের আগমনে সবাই বেশ খানিকটা হকচকিয়ে গেল। এবার ঈশানের ভাইকে ধরে শুভ বলতে লাগলো, ভাইয়া, ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে। সব কিছু জানার পর তাড়াহুড়ো করে বাসায় আসার সময় খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ওকে আমরা কয়েকজন মিলে হসপিটালে নিয়েছি। আপনি জলদি আসুন, আর এখনই যদি অপারেশন না করালে ঝামেলা হয়ে যাবে ভাইয়া। আমাদের কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ওকে হসপিটালে ভর্তি করতে পারতাম। ছেলেটা অনেকখানি উত্তেজিত হয়ে ভয়ে না হয় আশঙ্কায় তাই এরকম এলোমেলো অগোছালো কথাগুলো বলল। এরই মাঝখানে যখন ঈশিতা শুনল ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। মনে হলো এই বুঝি ছেলেটা ওর কাছ থেকে দূরে চলে যাবে, হারিয়ে যাবে, আর কখনো সামনে আসবে না, আর জোর করে ভালোবাসার দাবি নিয়ে ওকে জ্বালাতে থাকবে না। ঈশিতার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ও হাতগুলো মোচড়াতে আরম্ভ করলো। অন্যদিকে শুভ একবার ঈশিতার দিকে তাকালো। আব্বু আম্মু এগিয়ে আসলো। ঈশানের ভাইয়া কিছু বলবে তার আগেই আব্বু এসে বিষয়টা জিজ্ঞেস করলে তখন শুভ বলতে লাগলো, এখন কথা বলার সময় নেই আঙ্কেল। টাকা পয়সার কারণে হসপিটালে ভর্তি করানো হয়নি। এখনও বোধহয় ওকে বাইরে রেখে দিয়েছে। দয়া করে আপনারা চলুন। আব্বু, আমার কাছে এই মুহূর্তে ক্যাশ টাকা নেই, তুমি কিছু টাকা দাও আমাকে, আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি, তুমি আম্মুকে নিয়ে আসো। আব্বু তার ওয়ালেট এবং কার্ডগুলো বের করে দিয়ে বলতে আরম্ভ করলো, যত ইচ্ছা খরচ করো, তারপরও আমার ছেলের যেন কিছু না হয়। আমি এক্ষুনি তোর আম্মুকে নিয়ে আসছি, তোমরা বেরিয়ে পড়ো।
ঈশানের এরকম তারা কথা শুনে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বরপক্ষ থেকে শুরু করে ঈশিতা খানিকটা অবাক হলেও মেয়েটা এখনও হাত মোচড়াচ্ছে, চুপ করেই আছে মেয়েটা। অন্যদিকে ঈশিতার দাদু এবার ঈশানের আব্বুর কাছে অর্থাৎ নিজের ছোট ছেলের দিকে এগিয়ে আসলো। এরই মাঝখানে ভাইয়া আর শুভ বেরিয়ে গেল। শুভ একটা গাড়ি নিয়ে এসেছিল ভাইয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এবার আব্বু আম্মু বের হতে গেলে তখন দাদু বলতে আরম্ভ করলো, আফজাল, আমাকে তোদের সাথে নিয়ে চল। আব্বু কিছু বলবে তার আগেই দাদু বলতে লাগলো, জীবনের থেকে জোর করে দেওয়া বিয়েটা আগে নয়, তুই আমার নাতির কাছে আমাকে নিয়ে চল। তারপর কেটে গেছে মাঝখানে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় কি হলো জানতে ইচ্ছে করছে না আপনাদের? অনেক কিছুই হয়েছে, আবার অনেক কিছুই হয়নি। সব কিছুর মাঝখান থেকে ঈশানের অপারেশনটা এখনও শেষ হয়নি। অপারেশন শেষ হতে আরও 1-1.5 ঘন্টার সময় লাগবে। শরীরের অবস্থা খুবই খারাপ। পিছন থেকে আসা একটা ট্রাক এসে ওকে পাশ কাটিয়ে যেতে গিয়ে সাইড থেকে ধাক্কা লেগে ছিটকে গিয়ে পড়েছিল একদম রাস্তার দেয়ালের সাথে। ভাগ্যিস মাথায় বেশি চোট পায়নি, তাহলে হয়তো কোমায় চলে যেত, আর না হলে আর বাঁচানো যেত না। ডক্টর এই কথাটাই বারবার বলেছিল। অনেকক্ষণ যাবৎ অপারেশনের পরে যখন ডক্টর বেরোলো না, তখন আম্মু কান্নাকাটি করে আব্বুকে বলল তার ছেলে বাঁচবে কিনা। আম্মু আব্বুকে জড়িয়ে কেঁদেই চলেছে। ঈশানের বন্ধুরা এক সাইডে দাঁড়িয়ে আছে। এবার ভাইয়া এসে বলতে আরম্ভ করলো, আমার বোধহয় এসব তোদের জানানো ঠিক হয়নি। তোরা যদি ঈশিতার ব্যাপারটা ওকে না জানাতে, তাহলে হয়তো আজকে আমার ভাইটার এই অবস্থা হতো না। ভাইয়া এসব কথা বলবেন না তো। যাকে ভালোবাসে তার সম্পর্কে এসব কথা শোনার পর কেউই ঠিক থাকতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় কি হচ্ছে জানেন, ঈশান মেয়েটাকে এত ভালোবাসতো, তারপরও বুঝতেই পারলো না সে। যাই হোক, এসব বাদ দিন। অন্যদিকে ঈশিতার বিয়েটা তখন সেখানেই থেমেছিল। বাসার বাকি সবাই ঈশানের আব্বু আম্মু যাওয়ার দিকে তাকিয়েছিল। ওরা বাসা থেকে বেরিয়ে যেতেই পাত্রপক্ষ অবাক চোখে সবার দিকে লক্ষ্য করলো। ভালোবাসার ছেলে, এই জন্যই এরকম করে সবাই প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই মাঝখানে ঈশিতার আম্মু একটা জায়গায় ধপ করে বসে পড়ল আর ওর আব্বু আর ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাগ জেদ করে তোমরা সবসময় জিতেই গেলে। তোমাদের এই অহংকারের খেলার কাছে কতগুলো মানুষ মাঝখান থেকে অপরাধী হলো, আর বিনা অপরাধে শাস্তি পেতে হলো। তোমাদের এই রাগ জেদটাও হয়তো কখনো শেষ হবে না, তাই না? যদি কখনো পারো এগুলো ভুলে গিয়ে ভালো হয়ে শুদ্ধ হয়ে তারপর নিজের মতো করে একবার ভেবে দেখো তো, যেটা তোমার ছোট ভাইয়ের সাথে তুমি করলে, সেই একই পরিস্থিতি যদি তোমার সাথে হতো, কিংবা আজকে তোমার ছেলের আজকে এই পরিস্থিতিতে থাকতে, তাহলে একটাবার তুমি পারতে সেগুলো সহ্য করে নিতে? পারতে না। তুমি কখনো নিজের ছাড়া অন্য কারো কথা ভাবলে না, সবসময় শুধু নিজের কথাই ভেবে গেলে। আমি বারবার করে বললাম যে ঈশানের সাথে ঈশিতার বিয়েটা দিতে, কিন্তু তোমরা আমার কথাটাই শুনলে না। আজকে তোমাদের জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আম্মুর এরকম কান্নাকাটিতে ঈশিতার বুকের ভিতর কেমন যেন করে উঠল। সাথে সাথে মেয়েটা একটা জোরে নিঃশ্বাস নিল। ঈশিতার আব্বু আর ভাইয়ার দিকে তাকাতেই খেয়াল করলো ঈশিতার আব্বু আর ভাইয়া ওর দিকে তাকাতেই খেয়াল করলো ঈশিতা কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে বোধহয় মেয়েটার। এরই মাঝে আম্মু আবারও বলতে আরম্ভ করলো, আমি তোকে বারবার বলেছিলাম, যদি ছেলেটাকে ভালোবেসে থাকিস তাহলে একটাবারের জন্য ওর কাছে ফিরে যা, অন্তত তো ওকে ঠকাস না। কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। তুই ভালোবাসিস নি ওকে, তবে কষ্ট দিয়েছিস। তুই এত কিছু বুঝতে পারলি আর নিজের ভালোবাসাটাকে চিনতে পারলি না, তাই না? ঈশানের মতো একটা ছেলেকে তুই আর জীবনে পাবি না। তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস তাকে বিয়ে করে নি, তবে একজনকে ঠকিয়ে আরেকজনকে নিয়ে ভালো থাকা যায় না। তুই সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। ঈশিতা কিছুক্ষণ ধরে চুপ করে থাকলেও এবার আম্মুর কথাতে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে এবার ফ্লোরে বসে পড়ল মেয়েটা। মুখের উপর হাত দিয়ে আটকে কেমন যেন ফুপিয়ে কেঁদে উঠল। বুঝতে পারল বুকের ভিতর কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে অন্তত আর যাই হোক বুকের ভিতরটা একদম এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে। আর কখনোই এই পিচিটাকে ছাড়া ভালো থাকা সম্ভব না। ঈশিতা বুঝে গেল বুকের ভিতর কেন এরকম জ্বালা পোড়া করছে। তবে কি ঈশানের কথাটাই ঠিক ছিল? দিন শেষে ওকেই ভালোবাসলো।
ঈশিতা আজকে চেয়েও নিজেকে ঠিক রাখতে পারছে না, কান্নাটা বাদ মানছে না, অনুভূতিগুলো দলা পাকিয়ে আসছে, এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছিল সব কিছু। মনে হচ্ছিল ঈশানকে আর জীবিত অবস্থায় দেখতে পারবে না। এরপর কেটে গেল আরও কয়েক ঘন্টা। সন্ধ্যার মুখে ঈশানের অপারেশন শেষ করার পর আইসিইউতে দেখা হলো। বলা হলো জ্ঞান ফিরতে সময় লাগতে পারে, তবে ডক্টর বলল না যে অবস্থা খুবই খারাপ, তবে বলল যদি জ্ঞান না ফিরে তাহলে হয়তো কোমায় যেতে পারে। ঈশানের আব্বু আম্মু এমনকি ভাইয়া আর ফ্রেন্ডরাও অনেকক্ষণ যাবৎ ওর এরকম অবস্থার জন্য নিজেদেরকে দায়ী করলো। ঈশানের বন্ধুরা পর্যন্ত কান্নাকাটি করেছে, ভেবেছে ওদের কারণেই এরকমটা হয়েছে। ঈশান কেমন একটা পাগল ছেলে দেখেন, ভালোবাসলো যাকে তাকে বোঝাতেই পারল না। পরদিন সকালবেলা ঈশানের আব্বু দাদুকে নিয়ে হসপিটালে আসলো। দাদুকে এক জায়গায় বসিয়ে দিতেই এবার দাদু বলতে আরম্ভ করলো, আফজাল শোন, আমি ঈশানের বন্ধুদের কাছ থেকে সবই শুনছি। ওরা আমাকে কাল সবই বলেছে। সব কিছুর জন্য আমার এখন নিজেকে দায়ী মনে হচ্ছে। না আমি তোদের এক করতে চাইতাম, আর না আমার নাতিকে এরকম একটা বাজে পরিস্থিতিতে মুখে পড়তে হতো। সব কিছুর জন্য নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে রে বাপ। আমার জন্য এত কিছু, যদি এরকম কিছু না করতাম তাহলে হয়তো আজকে ছেলেটার এরকম একটা পরিস্থিতি হতো না। আমাকে মাফ করে দিস বাপ। আমি আমার বড় ছেলেকে তেমন করে শিক্ষা দিতে পারিনি যেমন করে দেওয়া উচিত ছিল। দাদুর কথা শেষ হতে না হতে এবার ঈশিতার পুরো পরিবার হসপিটালে এসে উপস্থিত হলো। সবাই বেশ খানিকটা অবাক হলেও আম্মু খেয়াল করলো ঈশিতাকে। ওর আম্মু ধরে নিয়ে আসছে। মেয়েটার অবস্থা খুবই খারাপ। আসলে কাল রাতে কান্না করতে করতে বারবার জ্ঞান হারিয়েছিল বলে আজকে মেয়েটার এই অবস্থা। কিছুক্ষণ ধরে আম্মু বিষয়টা বোঝার চেষ্টা করতে এবার ঈশিতার আম্মুকে একটা জায়গায় এনে বসাতেই আম্মু ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। এবার চাচি আম্মু এসে বলতে আরম্ভ করলো, আমাদের মাফ করে দিও বোন, আমরা তোমাদের সাথে যে অন্যায়টা করলাম তার জন্য এখন নিজেদের প্রতি ঘৃণা হচ্ছে। আমি ভাবতেও পারিনি যে ঈশিতার আব্বু আর ভাইয়া এরকম কিছু করবে। যদি জানতাম ওরা এরকম কিছু চিন্তা ভাবনা করছে তাহলে কখনোই আমি এরকম কিছু হতে দিতাম না। আর যতক্ষণই বুঝতে পারলাম ততক্ষণে সব কিছু হাতের বাইরে চলে গেছিল। ঈশানও এখানে ছিল না। মেয়েটাকে বোঝানোর আগেই ও চুপ করেছিল। কিছুই বলছিলাম না আমাকে, রিপিট, কিছুই বলছিলাম না আমাকে। আমি ভেবেছিলাম ওকে বলবো ঈশানের সাথে করে পালিয়ে যেতে, কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শুনল না। আম্মু চোখ জোড়া মুছে নিল। এবার ঈশিতার দিকে তাকাতেই খেয়াল করলো মেয়েটা কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে উঠছে, চোখ মুখ লাল হয়ে আছে। মেয়েটা কোনো কথা বলতে পারছে না। এবার ঈশিতা চাচি আম্মুর একটা হাত ধরতেই চাচি আম্মু চুপ করে রইল। ঈশিতা চাচি আম্মুর হাতটা দু হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো, সব কিছু আমার জন্যই হয়েছে। আমাকে কি পারবে কখনো মাফ করে দিতে তোমরা? আমি ভাবতে পারিনি পিচিটা আমার জন্য এরকম কিছু করে ফেলবে। যদি জানতাম আর বুঝতে পারতাম ওকে কতটা ভালোবাসি তাহলে অনেক আগে ওকে নিয়ে এখান থেকে চলে যেতাম। আমার বুঝতে খুব দেরি হয়ে গেল ছোট আম্মু। জানি না ওর সাথে আর কখনো কথা হওয়ার সুযোগ হবে কিনা। এমন কথা বলতে হয় না মামুনি, সব ঠিক হয়ে যাবে। ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। আর ও তোমাকে ভালোবাসে বলে তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। তুমি যদি একবার ওকে নিজে থেকে ভালোবাসার কথা বলো, স্বীকার করো তোমার ভুল হয়েছে, তাহলে দেখবে ও ঠিক তোমাকে মেনে নেবে। কিন্তু তোমরা দুজন দুজনকে মেনে নিলে কি হবে বলো মামুনি? তোমার আব্বু আর ভাইয়া চায় না আমাদের মতো মানুষের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকুক কিংবা কোনো যোগাযোগ থাকুক। সেই জন্যই তো হয়তো আমার ছেলেটা বাসা থেকে চলে যাওয়ার পর এরকম করে তোমার আব্বু তোমার বিয়েটা জোর করে দিয়ে দিতে চেয়েছিল। ঈশিতা নিজেকেই দোষারোপ করতে লাগলো ঈশান এমন অবস্থার জন্য। অন্যদিকে ঈশিতার আব্বু আর ভাইয়া মাথা নিচু করে রইল। এবার ঈশিতার আম্মু গিয়ে ওদের বলল তার ভাইয়ের কাছে মাফ চেয়ে নিতে। তারপরও ভদ্রলোক দাঁড়িয়ে রইল। তখন এসে তার আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু এটুকুই বলল, অহংকার জীবনের সবচেয়ে মূল হিসাবে প্রাধান্য দিয়ে সবসময় জেদ করে বসে রইলে, কিন্তু ভালোবাসাটা যে জীবনের সবচেয়ে বড় অংশ সেটা তোমরা বোঝার চেষ্টাই করলে না। দুজন তো একই মায়ের পেটের সন্তান, তাহলে দুই ভাই দুই দিকে কি করে হলে?
তোমাকে দেখে আমি অবাক হই যে তোমার মতো একটা কঠোর হৃদয়ের মানুষ আমার স্বামী হতে পারে কি করে। এখনো সময় আছে, যে অন্যায়টা করেছো তার জন্য অন্তত একবার হলেও ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, তাহলে অন্তত জীবনে ভালো থাকতে পারবে। ঈশিতার আব্বু কিছুক্ষণ ধরে চুপ করে থেকে এবার ঈশানের আব্বুর সামনে আসলো। ওর পায়ের কাছে বসে পড়তে গেলে ঈশানের আব্বু সরে গেল আর বড় ভাইকে ধরে উঠিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো। আমার ভুল হয়েছে ভাইজান, আমার আপনাদের পরিবারে আবার ঢুকে যাওয়া ঠিক হয়নি। বাবা এমন করে বলল, তখন তাই আবার এক হওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি তেলে আর জলে কখনো মিশ খায় না। আপনার যে চিন্তা ভাবনা আমাদের সাথে সেটা কখনোই যায় না, তাই অন্যায় হয়েছে আপনাদের সাথে আবার এক হয়ে যাওয়াটা। আমি ভুল করেছি, তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইছি। অন্তত এবারের মতো আমাকে মাপ করে দেন। আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। আপনার মেয়ের উপর আমার ছেলের ছায়া পড়বে না। ঈশানের আব্বু কথাটা বলার সাথে সাথেই ঈশিতার আব্বু ডুকরে কেঁদে উঠল। তার ভাইয়ের আবারও পায়ে হাত দিতে গেলে ছোট ভাই তাকে ধরে ফেলতেই বড় ভাই তাকে জড়িয়ে ধরে আহাজারি করে কাঁদতে লাগলো আর নিজের ভুল স্বীকার করতে লাগলো। ঈশানের আব্বু চুপ করে রইল। তখন দাদু এসে বলল বড় ভাইকে আরেকটা সুযোগ দিতে। ঈশিতার আব্বু তখন বলতে আরম্ভ করলো, আমি জীবনে যে বড় ভুলগুলো করেছি তার মধ্যে সবচেয়ে বড় ভুলটা কাল করতে যাচ্ছিলাম। সেই ভুলের শাস্তি আমার হয়েছে। আমি বুঝতে পেরেছি সবাই আমার বিপক্ষে, আমাকে কেউ ভালোবাসে না। তোদের সবাই ভালোবাসে কারণ তোরা সব্বার কথা ভাবিস, কিন্তু আমি ভাবি না। আমি নিজে দাঁড়িয়ে থেকে যে অন্যায় করেছি, নিজের জেদের কাছে যে অটল থেকে যে পাপ করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত করব। ঈশানকে সুস্থ হতে দে, নিজে দাঁড়িয়ে থেকে ওর সাথে মেয়ের বিয়ে দিব। ঈশিতার আব্বুর এমন কথাতে সবাই বেশ খানিকটা সুস্থ হলো। ঈশিতার ভাই ও কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর ছোট চাচুর কাছে এসে অনেক অনুনয় বিনয় করে কথা বলল। দিন শেষে বিষয়টা হচ্ছে আপনি কাকে ভালোবাসেন আর কাকে ঘৃণা করেন, রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন করা ছিল না, আবার উচিতও নয়। আপনি হয়তো বড়লোক হতে পারেন, আপনার আর্থিক আর স্বচ্ছতা থাকতে পারে, তাই বলে আপনার রক্তের এবং আত্মীয়তার যে বন্ধন আপনি সেটা ছিন্ন করে দিলে উপরওয়ালা তাতে নারাজ হবেন, আর সেটার শাস্তি পৃথিবীতে আপনি 1/3 পেয়ে যাবেন। যে কোনো পাপের শাস্তি পৃথিবীতে 1/3 দিয়ে দেন উপরওয়ালা। ভালো কোনো কাজের বিপরীতে কোনো কাজের যেমন ভালো হয়, খারাপ কাজের বিপরীতেও তেমনই খারাপই হয়। আপনি ভালো করলে ভালো প্রতিদান পাবেন, খারাপ করলে খারাপ প্রতিদান পাবেন। ঠিক তেমনই ঈশিতার আব্বুও পেল। যাই হোক, কাল ঈশিতা অনেকবার সেন্স হারিয়েছিল, তাই হসপিটালে আনাটা সম্ভব হয়নি। সন্ধ্যার মুখে ঈশানের জ্ঞান ফিরলেও কথা বলতে পারল না। ঈশিতা এসে অনেকক্ষণ বসে থাকলো পাশে, তারপরও ঈশান ওর সাথে কথা বলেনি। ঈশান ভেবেছে মেয়েটার বিয়ে হয়ে গেছে, কারণ সেই কালকের বিয়ের সাজেই বসেছিল। ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল, কথা বলেনি, কারোর সাথেই বলেনি। পরদিন বেলা 10টার দিকে যখন নার্স এসে খবর দিল ছেলের হুঁশ ফিরেছে আর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে, এখন মোটামুটি কথা বলতে পারবে, সবাই গিয়ে কথা বলল। শেষে ঈশিতার আব্বু আর ভাইয়াও কথা বলল। ঈশানও স্বাভাবিকভাবেই কথা বলল, তবে বেশি কথা বলল না, চুপ করেই রইল, শুধু শুনেই গেল। কারো কথাতেই কিছু বিশ্বাস করল না আর কারো কথার জবাব দিল না। আব্বু আম্মু আর বন্ধুদের কথা জবাব দিলে আর দাদুর সাথে একটু কথা বলল। তারপর যখন ওর আব্বু আর ঈশিতার আব্বু আর ভাইয়ার সাথে কোনো কথা বলল না, তখন ঈশিতা, আব্বু আর ভাইয়া বাইরে আসলো। ঈশিতার আম্মু ওকে এনে ঈশানের সামনে বেডে বসিয়ে দিতে ঈশান দেখলো ঈশিতা একদম কাহিল হয়ে পড়েছে। মনে হয় যে কতদিন যাবৎ খাওয়া দাওয়া করে না, কেমন অসুস্থ মনে হচ্ছে। ঈশান কিছুক্ষণ যাবৎ চেয়ে থেকে তারপর বলতে আরম্ভ করলো, বিয়ে হয়ে গেছে আপনার আপু? ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে সেটা দেখতে এসেছেন না? ঈশানের এরকমটা তাচ্ছিল্য করে বলা কথাতে ঈশিতা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। তখন ঈশান মুখ ঘুরিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, কি আশ্চর্য, দেখেছেন আপনি এতদিন আমার থেকে পালাতে চেয়েছেন আর আমি আপনার কাছে আসতে চেয়েছি, আর আজকে দেখেন আমি নিজেই পালাতে চাইলাম আর আপনারা সবাই আসলেন আমাকে দেখার জন্য। ওপরওয়ালা কি অদ্ভুত খেলা খেলছে দেখেছেন তো। তবে ভয় পাবেন না, আমি মরিনি। আজকের পর থেকে আপনার জন্য কোনো পাগলামি আর বেঁচে থাকবে না।
আমার উচিত হয়নি আপনাকে সেদিন ওরকম করে জানানোর। আর সবচেয়ে বড় বিষয় কি বলেন তো, আমি ভাবতে পারিনি যে আপনাকে ভালোবাসার প্রতিদান হিসেবে আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হবে। যাই হোক, দেখতে এসেছেন, দেখে চলে যাবেন। আর হ্যাঁ, বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। তবে আপনার পথের কাঁটা সরে যায়নি। দিন শেষে আপনার সাথে আমার আবারও দেখা হবে। আপনি বাসায় তো আসবেন, তাই না? বাসায় আসলে আবার আমার সাথে আপনার দেখাই হয়ে যাবে। ঈশান কথাটা বলেই তাচ্ছিল্য করে হাসতেই ঈশিতা 2 হাতে মুখের উপর রেখে ফুপিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, এমন করে বলো না প্লিজ, আমি সত্যি মরে যাব। আমি বুঝতে পারিনি তোমাকে কখনো ভালোবেসে ফেলবো, তোমাকে এত বেশি ভালোবাসবো যার জন্য তোমাকে ছাড়া আমার জীবনটা অচল মনে হবে। ভাবতে পারিনি সেদিনই সেই পিচ্ছি ছেলেটাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া ছেলেটাকে ভালোবাসতে হবে। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আবারও হাসার চেষ্টা করে বলতে লাগলো, আপনার না বিয়ে হয়ে গেছে? হাজব্যান্ড থাকতে কী সব আজে বাজে কথা বলছেন? জান তো, মজা করবেন না, বাসায় চলে যান। আর এসব কথা কখনো বলতে আসবেন না তো। না না, আমি আপনাকে ভালোবাসি আর না কখনো বাসবো। আমার ভালোবাসাটা অন্যায় ছিল। আপনাকে ভালোবেসে আমার শিক্ষা হয়ে গেছে, জানেন তো। আর ইচ্ছা নেই আপনাকে ভালোবাসার। ঈশানের কথাতে ঈশিতা কেঁদেই চলেছে। তারপর ঈশানকে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখে ঈশানের একটা হাত ধরতেই ছেলেটা হাতটা ছাড়িয়ে নিল। জোর করে মেয়েটা ওর কাছে আসতে গেলে তখন ঈশান বলতে আরম্ভ করলো, কি মুশকিল বলছি, কখনো আপনার সামনেও যাব না আর আপনাকে ডিস্টার্বও করব না। তাহলে এখন এরকম এরকম করছেন কেন? আমার কি অন্যায় যে আপনাকে ভালোবেসেছিলাম? সে অন্যায় শাস্তি তো আমাকে পেতে হয়েছে। দেখেন কীরকম অবস্থা হয়েছে। সুস্থ হতে আরও 6 মাস লাগবে। ঈশিতা অনেকক্ষণ যাবৎ কাঁদল। তারপর ঈশান নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শুয়ে পড়তে গেলেই ঈশিতা ওকে জড়িয়ে ধরল। ঈশান অবাক হলেও আবারও একটু চুপ করে থেকে তারপর হাসার চেষ্টা করে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, ভয়ের কিছু নেই, আমি মরে যাইনি। আর মরে যেহেতু যায়নি সেহেতু আপনি ভয় পাচ্ছেন যে আপনাকে ডিস্টার্ব করব। এরকম কিছু হবে না আপু, আপনি বাসায় চলে যান। আর এইসব কিছু কাউকে বোঝাতে হবে না যে আপনি আমাকে ঠিক কতটুকু ভালোবাসেন। যতটা ভালোবাসলে মানুষ ঠিক এরকম পাগলামের মধ্যে পড়ে যায়, আমাকে ঠিক ততটুকু ভালোবাসেন। এবার ঈশানের এরকম দ্বারা কথাতে ঈশিতা আবারও ওকে জাপটে জড়িয়ে ধরল, ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশানকে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল। হঠাৎ করেই ছেলেটার বুকে ঝাঁপিয়ে পড়তেই ঈশান বেশ খানিকটা ব্যথায় কোকিয়ে উঠল আর বলতে আরম্ভ করলো, আরে বাবা, কোথাও পালিয়ে যাচ্ছি না তো। একে তো অ্যাক্সিডেন্ট করে এই হাল, তার উপর আবার যেভাবে জাপটে ধরেছেন, ব্যথা লাগছে তো আমার। তাহলে পাগলামি কেন করলে? তোমার যদি কিছু হয়ে যেত আমি কাকে নিয়ে থাকতাম বলো? কাকে নিয়ে থাকবেন? যাকে বিয়ে করে নিতে চাইছিলেন তাকে নিয়ে থাকতেন। আমি কি আপনাকে বারণ করেছিলাম থাকার কথা? নাকি কখনো বলেছি যে আমি অ্যাক্সিডেন্ট করার পর আমাকে দেখতে আসেন? এখন আদিখ্যাতে দেখানো হচ্ছে, তাই না? একটু ভালোবাসেন না আপনি আমাকে ছাড়ুন তো। দেখেন, এখান থেকে চলে যান তো। না, তুমি চাইলেও আর কোথাও যাব না, কিন্তু আমি চাই এখন থেকে তোমার কাছেই থাকতে। আর কোথাও যাব না, দেখো সবাই একসাথে মিলেমিশে থাকবো। আর আমি তোমারই বুকেই থাকবো, কোথাও যাব না তোমাকে ছেড়ে। 2 দিন বাদেই মনে হবে যে এই আতপাগল ছেলেটাকে কেন ভালোবাসতে গিয়েছিলেন। আজকে হয়তো সবাই এখানে এসেছে, আব্বু আম্মু কান্নাকাটি করছে, তাই আপনারও কান্না পেয়েছে। ছোট ভাই কিনা সেই জন্য। তুমি আমার ভাই না। অবশ্যই ভাই, আমি আপনার চাচাতো ভাই। তাই ছাড়ুন এসব। আপনার হবু বর দেখলে অনেক সমস্যা হবে। এখন আমাকে ছাড়ুন তো। সব চলে গেছে, সব কিছু আমি এলোমেলো করে দিয়েছি। আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। তোমাকেই ভালোবাসবো, তোমাকেই বিয়ে করে নেব। তুমি যদি জোর করে আমাকে দূরে সরিয়ে দিতে চাও, তারপরে আমি কোথাও যাব না, দেখো। এতদিন ধরে অবহেলা করলেন, কষ্ট দিলেন, সেটার জন্য কি করবেন এখন? বললাম তো ভুল হয়েছে, আর কখনো এরকম ভুল হবে না। দেখো, তুমি সুস্থ হলেই বিয়েটা করে নেব। ভুল হয়েছে, সে ভুল শুধরে নিতে এখানে এসেছেন, তাই তো? তাহলে সেদিন যখন বারবার করে কাঁদছিলাম আর বলছিলাম আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো না, আমি ভালো থাকতে পারবো না, তখন চুপ করেছিলে কেন বলো? তখন তোমার একটুও মায়া হয়নি? তখন মনে হয়নি তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না? তখন বুঝতে পারিনি তোমাকে এত বেশি ভালোবাসবো। বিশ্বাস করা, কখনো এরকম কিচ্ছু হবে না, শোনো। এখন আসছে সোনামোনা দেখাতে। যান এখান থেকে।
কোনো সোনামনা নেই আপনার। আপনার জন্য আজকে আমার এই হাল। আপনার জন্যই আমি এত বাজে অ্যাক্সিডেন্ট করেছি। সব আপনার জন্য হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না। আমার থেকে দূরে সরে যান। আপনাকে আমি ভালোবাসি না, ব্যাস। আপনাকে ভালোবেসে আমার অন্যায় হয়েছে, সে অন্যায়ের পাশই তো আমি করেছি। এখন আমাকে নিজের মতো করে থাকতে দিন, আর আপনি আপনার মতো থাকুন। আমাকে আর জ্বালাবেন না তো, যান এখান থেকে। বললাম তো সরি, আর কখনো এরকম ভুল করবো না বলছি। খালি সরিতে কি কাজ হবে? অন্য কিছু চাই আমার। বলো কি চাই তাই বলো, তারপর এরকম রাগ করে থেকো না সোনা পাখি। আমাকে আদর করে দাও, তাহলেই আর রাগ করে থাকবো না। ঈশিতার ঈশানকে ছেড়ে দিল। তারপর মুখের দুপাশে হাত রেখে ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়াতে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশিতা অনেকক্ষণ ধরে ছেলেটার ঠোঁটে আদর দিয়ে তারপর ওর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, আই লাভ ইউ আমার পিচ্ছি চাচাতো ভাই। আর কখনো এরকম ভুল হবে না, দেখো খুব বেশি ভালোবাসবো। আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। তুমি যদি তাড়িয়ে দাও তারপরে তোমার কাছ থেকে দূরে যাব না, একটুও না কলিজা। এসব আজে বাজে কথা বাদ দিয়ে এখন চুপ করে থাকো, আর আমাকে এমন করে থাকতে দাও। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। এবার চুপ করে থাকো না, এমন করে একটু। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।